আজকে যেই ঘটনাটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, এই ঘটনাটা ভীষণ কমপ্লিকেটেড একটা কেস, যেটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ঘটনাটা বলার আগে একটুখানি পেছনে যেতে হবে। বেসিক্যালি আমার বাবা জুডিশিয়াল অফিসার ছিলেন, তো আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল। তখন আমাদের বাবার পোস্টিং হয়েছিল কার্শিয়াং। আচ্ছা, এবার ও আমাকে বললো যে অনেক কথা আছে, তো তুই দেখা কর, প্রচুর কথা আছে। বলছে আই নিড আর্জেন্ট হেল্প। তো প্রথম দিকে জেঠু জেঠির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো তারপর হঠাৎই ওর জেঠু মানে আমার বান্ধবীর বাবাকে একটা অফার দেয়। এটা যে ওদের মনে একটা ক্ষোভ তৈরি করেছে বা একটা হিংসা তৈরি করেছে বা যেটাই বলিস একটা রাগ তৈরি করেছে, সেটা ওরা তখন বুঝতে পারে। হঠাৎ করে তার কিছুদিন পর থেকে শুরু হলো হঠাৎ করে মানে খাওয়ানো দাওয়ানো। আমাদের না মানে যখনই খেতাম শরীর খারাপ করতো। ওদের বাড়িতে সেই সময় একটা কুকুর ছিল। কুকুরটা এসে থেকে কিন্তু কোনো রকম আনন্যাচারাল বিহেভ করেনি। ও প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওদের আর এদের যে কমন ওয়ালটা ছিল না বাড়ির মাঝখানে, ওই ওয়ালটার দিকে সন্ধে হলে তাকিয়ে মানে আছড়ে ফেলবে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে যেই ঘটনা আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনা আপনাদের মনের মধ্যে এক ভয়ঙ্কর অস্বস্তি তৈরি করবে। কারণ লোভ এবং হিংসা এমন এক অনুভূতি যা মানুষকে শয়তানে পরিণত করে। আর মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন সে কতটা হিংস্র হতে পারে আজকের পডকাস্টে আপনারা নিজেরাই ফিল করবেন। এছাড়াও আজকের পডকাস্ট যত সামনের দিকে এগোবে তত আপনাদের রাগ হবে, কষ্ট হবে, ঘেন্না হবে, কারণ মারাত্মক একটা ঘটনা আজকে রাত্রে আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছে শ্বেতা চ্যাটার্জি। আপনারা আজকের এপিসোড এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো শ্বেতাদি। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। শেষবার তুমি যখন এসেছিলে গল্পওয়ালাতে দুর্গাপুজোর আগে 2024-এ, তখন একটা ঘটনা তুমি শেয়ার করেছিলে তোমার পারিপার্শ্বিক জায়গা সম্পর্কে, যেই ঘটনার প্রুফ পর্যন্ত তুমি দিয়ে গেছিলে এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে ইউটিউবে। যাই হোক, তবে আজকে যেই ঘটনাটা নিয়ে আমরা কথা বলতে চলেছি বা তুমি আমায় যেটা জানিয়েছো, যেই ঘটনা তুমি আজকে শেয়ার করবে, এই ঘটনাটা ভীষণ কমপ্লিকেটেড একটা কেস, রাইট, যেটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমি একদম শুরু থেকে শুনতে চাইবো এই ঘটনাটা, যে কী হয়েছিল, এর আফটার এফেক্টস কী হয়েছে, অ্যান্ড থ্রু আউট দ্য কেস কী ঘটেছিল তোমার বান্ধবীর সাথে। ঘটনাটা বলার আগে একটুখানি পেছনে যেতে হবে, নইলে অডিয়েন্স বুঝতে পারবে না যে কোথা থেকে কী হলো। বেসিক্যালি আমার বাবা জুডিশিয়াল অফিসার ছিলেন, তো আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল। তো কখনো 3 বছর এখানে, কখনো 2 বছর ওখানে, যেরকম হয় ট্রান্সফারেবল জবে। তো আমি যখন খুব ছোট, তখন হয়তো এক্স্যাক্ট তো মনে নেই আমার, ক্লাস হয়তো 3-4-এ পড়ি, তখন আমাদের বাবার পোস্টিং হয়েছিল কার্শিয়াং। আচ্ছা। তো কার্শিয়াংয়ে তখন আমরা কোয়ার্টার, এবার কী হয় জুডিশিয়াল অফিসারদের কোয়ার্টার দেওয়া হয়, বাংলো বা কোয়ার্টার অ্যালট করা হয়।
তো সেই কোয়ার্টারে স্বাভাবিক অন্যান্য অফিসাররাও থাকবে তাদের ফ্যামিলি নিয়ে। তো এরকম সেই কোয়ার্টারে যখন আমরা যাই, শিফট করি, তখন ওখানে আরও জুডিশিয়াল অফিসারদের তাদের ছেলেমেয়েরা সব রয়েছে। তো সেরমই ওখানে আমার খুব বন্ধু হয়ে যায়, একজন বান্ধবী বলতে পারো, আমার মানে বান্ধবী, সে আমার খুব প্রাণের বান্ধবী। মানে তখন আলাপ, মানে তখন ও 2-3-তে পড়ে, আমিও 2-3, একদম চাইল্ডহুড ফ্রেন্ড। একদম চাইল্ডহুড ফ্রেন্ড। তো তখন এবার কি হয়েছে, যেহেতু আমরা পরে গেছি, ওরা আগে থেকেই ওখানে ছিল, তো স্বাভাবিক ওর বাবা আগে ট্রান্সফার হয়ে যায় ওখান থেকে, তো স্বাভাবিক কানেকশন কাট হয়ে যায়। এবার তখনকার দিনে তো না মোবাইল, না মানে ল্যান্ডফোন ছিল, বাট অতটা তো ইউজ করার মতো আমাদের ইয়েটা ছিল না, বয়সটাই ছিল না। তো যাই হোক, কানেকশন কোনো থাকে না। তো তারপর ও অন্যান্য জায়গায় ওরা ট্রান্সফার হয়েছে, আমরা অন্যান্য জায়গায় ট্রান্সফার হয়েছি। হঠাৎ করেই লাস্ট ইয়ার ও আমাকে, এবার কি হয় অনেক সময় দেখবি আমরা ফেসবুকে পুরনো বান্ধবদের সার্চ করি, যদি পাওয়া যায় ফেসবুক থেকেই দেখবি আমার কানেকশন হয়ে যায়। তো ওইভাবেই ও আমাকে ফেসবুকে লাস্ট ইয়ার যেভাবেই হোক সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি, দেন ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, দেন হি যেরকম হয় দুই বান্ধবীর, এত বছর কি হলো। তো কথায় কথায় বুঝতে পারলাম, মানে ও বললো যে যখন ও আর কি, যখন আমাদের অ্যাকচুয়ালি তাই হয়, জুডিশিয়াল অফিসাররা যখন তাদের ছেলেমেয়েরা মানে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নেয়, তখন তারা আর মানে ছেলেমেয়েদের নিয়ে ঘোরে না, শিফট করে যায় এক জায়গায়। তো আমার যেরকম লেকটাউনে বাড়ি, আমারও বোর্ড এক্সামের আগে বাবা ট্রান্সফারেবল জব ছিল, বাবা ঘুরতো, বাট আমি আর মা শিফট করে গেছিলাম, মানে স্টে করে গেছিলাম, আমরা আর বাবার সাথে যাইনি। তো ওরও তাই, ওর বাড়ি দমদম, ওই ধর আমি এক্স্যাক্ট বলতে পারছি না, বাট ওই এখন বলা যাবে না, মানে রিভিল করতে চাইছি না, স্টেশনের কাছাকাছি, মেট্রো স্টেশনের কাছাকাছি। তো মেট্রো স্টেশন মানে যেটা আর কি তোর রেলওয়ে স্টেশন, ওটাই তো ওর পাশাপাশি বলতে পারিস। তো ওরা ওখানে শিফট করে যায় ওর বোর্ড এক্সামের আগে। তো এবার ও আমাকে বললো যে অনেক কথা আছে, তো তুই দেখা কর, প্রচুর কথা আছে, ফোনে এত কথা হবে না। তো দেখা করলাম একদিনকে। এবার প্রথমত আমাকে অনেক কিছু এমনি নর্মাল কথা হচ্ছিল। তো তারপর আমি দেখছি ওর মানে আগের মতো যে ওর মানে একটা ছিল না ব্যাপারটা, গায়ের রং অনেক চেপে গেছে, মানে খুব ডিপ্রেসড, চোখের তলে প্রচণ্ড ডার্ক সার্কেল, মানে যে মেয়েটাকে আমি অন্যরকম দেখেছি বা কয়েক বছর আগেরও তার ফটো দেখছি যখন অত সুন্দরী একজন, হঠাৎ করে গায়ের রং চেপে যাওয়া, তারপর বডি মার্কস প্রচুর এদিক ওদিক, মানে প্রচুর আর কি, তোর হাতে ভরা, মানে কি বলবো ওটাকে, স্ক্র্যাচেস, হ্যাঁ, মানে 3টে আঙুল দিয়ে খালি স্ক্র্যাচ করলে যেরকম লাইনগুলো হয়, তো ওই রকম। তো এবার আমি বলছি, তো তোর কি অবস্থা, মানে কেন এরকম, কি হয়েছে? তো কত বছর পর তোমার ওর সাথে দেখা হয়েছিল? আমার ওর সাথে লাস্ট দেখা হয়েছিল 1997-এ, অ্যান্ড দেন আমাদের আবার দেখা হয় লাস্ট ইয়ার, মানে 2024। সো অনেক বছর মাঝখানে কেটে গেছে। তো এইবার আমি যখন ওকে জিজ্ঞেস করছি যে এত মানে কি হয়েছে, মানে আমি তো অন্যরকম, কদিন আগে ওর ফটো দেখেছি আমি ওর ফেসবুকে, মানে স্ক্রোল করছিলাম যখন, তো বললো, তখনও বলতে শুরু করলো যে তুই জানিস না মানে এত বছর আমাদের সাথে কি হয়ে আসছে। তো এবার বললাম তাহলে বল, আমি শুনি, মানে বলছে আই নিড আর্জেন্ট হেল্প। তো তখনও বলতে শুরু করলো। তো ব্যাপারটা ঘটছে ওদের সাথে, বললো যখন ওরা দমদমের বাড়িতে শিফট করে, তখন ওদের একটা মানে ওটা ওর ঠাকুমার বাড়ি, ঠিক আছে, দমদমের বাড়িটা ওদের বিশাল একটা বাড়ি, ঠাকুমার বাড়ি, যেটার মাঝখানে একটা কমন ওয়ালের ওই পারে ওর জেঠু জেঠি 2 দাদা থাকে, আর এই দেওয়ালে ওরা শিফট করেছে, ঠিক আছে, মানে একটা বাড়ি হয় না 2 ছেলের নামে, ঠাকুমা দাদুর আগের দিনে করে যেত ওরকম। তো ওরা শিফট করে, ভালো কথা। শিফট করার পর ওর জেঠু জেঠিরা অনেক হেল্প করে শিফটিং অ্যান্ড অল। তো প্রথম দিকে জেঠু জেঠির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এবার এরা ওদের বাড়ি যায়, ওরা ওদের বাড়ি আসে, যেরকম একটা জয়েন্ট ফ্যামিলি হয়, খালি মাঝখানে একটা ওয়াল, বাকি সব খুব ভালো সম্পর্ক। তো তারপর হঠাৎই ওর জেঠু, মানে আমার বান্ধবীর বাবাকে একটা অফার দেয় যে তোর তো একটাই মেয়ে, আমার 2টো ছেলে, তো একটা কাজ কর, তুই বাড়িটা, আমার গোটা বাড়িটা মানে তোর পোর্শনটা আমার ছেলেদের নামে করে দে,
আর তোর মেয়ের তো বিয়ে হয়েই যাবে, তো তারপর নয় তুই গয়নাগাটি বা কিছু একটা ফ্ল্যাট কিনে দিলি, দিয়ে ওকে বিদায় করে দিলাম। তো তাতে আমার বান্ধবীর বাবা রাজি হয়নি, যে কেন, স্বাভাবিক। হ্যাঁ, কেননা ইকুয়ালিটি তো, তা আমার বান্ধবীর বাবা ইকুয়ালিটিতে হয়তো আর কেনই বা করে, এটা তো মানে তাদের অবর্তমানে তাদের মেয়ের পাবে সেই এক্স্যাক্টলি। তো রাজি হয়নি। এটা যে ওদের মনে একটা ক্ষোভ তৈরি করেছে বা একটা হিংসে তৈরি করেছে বা যেটাই বলিস একটা রাগ তৈরি করেছে, সেটা ওরা তখন বুঝতে পারেনি। কেননা ওরা ব্যবহারটা না নর্মাল রেখেছিল, আচ্ছা দিবি না, কি আছে, নো প্রবলেম, নো ইস্যুস, আমরা যেরকম ছিলাম সেমনিই থাকবো, ভেরি গুড। হঠাৎ করে তার কিছুদিন পর থেকে শুরু হলো হঠাৎ করে মানে খাওয়ানো দাওয়ানো, মানে ওকে, বাড়িতে ডাল হচ্ছে সামান্য মুসুর ডাল, সেটাও একটা কাটোরিতে, মানে মুসুর ডাল। এবার এদের ভদ্রতা খাতিরে এরা কি খালি বাটি দিতে পারবে, এরাও হয়তো কিছু একটু রান্না হয়েছে দিল। প্রত্যেক দিন ডেইলি কিছু না কিছু খাওয়ানো, লাইক কখনো মাংস পোলাও হলো দিল, কখনো পটল ভাজা সেটাই দিচ্ছে। এবার বেশ কিছুদিন খাওয়ার পর বলছে যে বেশ কিছুদিন খাওয়ার পর আমাদের না মানে যখনই খেতাম শরীর খারাপ করতো। শরীর খারাপ বলতে কীরকম, কিছুক্ষণের জন্য হয়তো ভুলে যাচ্ছে সব কিছু, বা মাথা ঘুরছে, ভুলে যাচ্ছে, হ্যাঁ, মানে হয়তো ধর এখনই খেলো, 1-2 ঘন্টা পরে তো ভুলতে থাকলো কিছু, মানে একটু আগের কথাটা ভুলে গেল, মানে যখনই খেত, রোজ হতো না কিন্তু যেদিন যেদিন খেত। আর তারপর ধর এরকম হচ্ছে যে মানে বমি পাচ্ছে, মাথা ঘুরছে, এগুলো তো থাকতোই। হঠাৎ যেটা হচ্ছে, এবার ওদের তো মাথায় সন্দেহ ঢুকছে না যে এরকমও নিজের লোক কেউ কিছু করতে পারে কি, তো ওরা নর্মাল যেরকম হচ্ছে হঠাৎ করে না বাড়িতে মানে চূড়ান্ত অশান্তি শুরু হলো, চূড়ান্ত অশান্তি। মায়ের সাথে মেয়ের বলছে না, বাবার সাথে, কারোর সাথে তোমার বান্ধবীর ফ্যামিলিতে, হ্যাঁ। ওরা না বুঝতে পারছে না হচ্ছে কি, মানে বলতে মানে খাবারে নুন কেন কম তাতেই লেগে যাচ্ছে, এরকম কিন্তু কখনো হয়নি। তো ওরা তখনও বুঝতে পারছে না, তো ভাবছে হয়তো যে পারিবারিক হতেই পারে। এইবার যেটা হলো যে তোর ওদের বাড়িতে সেই সময় একটা কুকুর ছিল, ঠিক আছে, কুকুরটা ধর 4-5 বছর বয়স। কুকুরটা এসে থেকে কিন্তু কোনো রকম আনন্যাচারাল বিহেভ করেনি। অল অফ সাডেন যখন ওদের ধর এখানে থাকা 6-7 মাস হয়ে গেছে, ও প্রত্যেক দিন সন্ধেবেলা ওদের আর এদের যে কমন ওয়ালটা ছিল না বাড়ির মাঝখানে, ওই ওয়ালটার দিকে সন্ধে হলে তাকিয়ে মানে আছড়ে ফেলবে, মানে চিৎকার করে আছড়ে ফেলে, মানে নিজের নখ উপড়ে ফেলছে আঁচড়াতে গিয়ে, মানে এমন একটা বিহেভ করছে। ওরা ভাবছে কি আমাদের কুকুরের কি হলো বাবা, তো ডাক্তার ফাক্তার দেখিয়েছে, তো টেস্ট করিয়েছে, সব নর্মাল, কুকুরের তো কিছু হয়নি, কুকুর ইজ ফাইন, টোটালি ফাইন। তো বাট ওর কুকুরের কিন্তু ওই নেচারটা থামছে না, হঠাৎ করে প্রত্যেকদিন সন্ধে হলেই ওরা প্রত্যেকদিন সন্ধে হলে ঠিক ওই সানসেট হলেই কুকুরটা শুরু করে দিত, আর ওই একই দেওয়ালে একই জায়গায় তাকিয়ে করতো। ওর যদি আমি ধরে নিলাম কোনো মানে মেন্টাল হেলথ ইস্যু হবে, কুকুরেরও তো হয়, তো তাহলে সে একই জায়গায় রোজ একই টাইমে একই জায়গায় কেন করবে? সে তো বাড়িতে কোনো জায়গায় করবে, যখন তখন করবে, কেন সন্ধেবেলাতেই করছে, সকালে কেন করছে না? তো এই জিনিসগুলো না ওদের মাথাতেও ঢুকেছিল, বাট ওরা তখনও বুঝতে পারেনি যে কি হচ্ছে। ওরা ভেবেছে হতে পারে কুকুরটার কোনো রকম সাইকোলজিক্যালি ইস্যু হচ্ছে। তো ওরা যতটা পারতো সন্ধেবেলার দিকে কুকুরটাকে না ঘরে বন্ধ করতো, বুঝতে পারতো যে এবার শুরু করবে, তো এসি চালিয়ে যেভাবে হোক, বাবা তুই ঘুমোচ্ছা চাস না, এরকম কাটছিল। হঠাৎ করে একদিনকে রাত্রিবেলা কুকুরটা অল অফ সাডেন আউট অফ নো ওয়্যার রক্ত বমি, রক্ত পটি, সারা রাত। পরের দিন ডাক্তার ডাকা হলো, স্যালাইন স্টার্ট হলো, সমস্ত সব টেস্ট হলো, টেস্টে কিচ্ছু বেরোয়নি। ডাক্তার বলছে আমি বুঝতে পারছি না যে ট্রিটমেন্টটা কি করবো, ও তো কিছু ধরাই পড়ছে না, ব্লাড ভমিটিং করে যাচ্ছে। এইভাবে মোটামুটি ওই 72 ঘন্টা মতো সার্ভাইভ করলো কুকুরটা, লাস্টে ওই রক্তবমি করতে করতে মারা গেল। কুকুরটা যতদিন ছিল বাড়িতে কিন্তু অতটা ওরা কিছু টের পায়নি। এবার একটা কথা বলে রাখি, এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন গোটা বাড়িতে কিন্তু আমার বান্ধবী আর ওর মাই ছিল। কুকুরটা মারা যাওয়ার পর বাবা কিন্তু অলরেডি ট্রান্সফার্ড অন্য জায়গায়,
ওর বাবা আমার বাবা ওর মানে একই ব্যাপার হতো, মাসে একবার আসতে পারতো হয়তো। তো গোটা বাড়িতে একা। কুকুরটা মারা যাওয়ার পর হুট করে বাড়িতে নানা রকম অ্যাক্টিভিটি শুরু হলো, যেগুলো ওদের কাছে না একদম নতুন। মানে কীরকম, একদিন বলছে, যেটা প্রথম ইনসিডেন্ট, ওর মা মানে আমার বান্ধবীর মা নিচে 11টা রাত্রি, তখন 11টা 10:30 11টা বাজে, টিভি দেখছে। জেনারেলি কী হয় এই টাইমে মায়ের একটু টিভি দেখে। আর ও পড়ছিল, ঘর ফর অন্ধকার করে পড়ছিল। অন্ধকার করে মানে ওর স্বভাব হচ্ছে রাতে পড়া, রাতে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে পড়ে। তো ও দেখছে দরজা বন্ধ, বাট ওর ঘরের দরজার বাইরে একটা ডিম লাইট জ্বলছিল। তো পরিষ্কার দেখেছে যে কেউ একটা, আর মহিলাদের পা পুরুষদের পা না ছায়া হলেও বোঝা যায়, শেপটা কিছুটা বোঝা যায়, যে একটা মহিলার পা দৌড়ে মানে ওর ঘরের সামনে থেকে 3 তলায় চলে গেল, ওদের বাড়ি 3 তলায় চলে গেল। স্টেয়ার্স দেখা যায় ওর ঘর থেকে? স্টেয়ার্স দেখা যায় না, দরজার নিচে যেটুকু ফাঁক, তাতে যে লাইটটা পড়লে ওই দরজার ফাঁক দিয়ে যদি কেউ চলে যায়, ফাঁক দিয়ে তো দেখতে পারবি ছায়াটা, শ্যাডোটা দেখেছে, 2টো পা দৌড়ে চলে গেল। তো ও যথারীতি লাইট ফাইট জ্বালিয়ে নিচে গেছে। প্রথমে ও ওপরে গেছে, ওপরে গিয়ে দেখেছে 3 তলায় কেউ কোথাও নেই, পুরো অন্ধকার, লাইট ফাইট জ্বালিয়ে রেখেছে। ও ভেবেছে মা এসছে। তারপর ও শটানে নিচে গেছে, নিচে গিয়ে দেখছে ওর মা টিভি দেখছে। ও বলছে তুমি কি এক্ষুনি ওপরে গেছিলে? তো ওর মা বলছে না তো, আমি তো কখন থেকে টিভি দেখছি। তো ও বলছে না, আমি তো এইমাত্র দেখলাম আমার ঘরের সামনে দিয়ে কেউ উপরে গেল, আমি তো ভাবলাম তুমি। তো ওর মা হচ্ছে দেখ, মানে যেরকম বলে চোখের ভুল, মনের ভুল। তো ও ভালো হলো, কি জানি হতে পারে, ইগনোর করে গেল ব্যাপারটা এরকম। তারপর আর কয়েকদিন কিছু হয়নি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা শুনতে পায় রাত্রি প্রায় ওই ধর 2টো 2:30 3টে, এই টাইমটাতে 3 তলায় বড় বড় বাসন এই দেওয়াল থেকে ওই দেওয়ালে ছুঁড়ে মারলে যে আওয়াজটা হবে, সাপোজ এই দেওয়াল থেকে একটা বাসন ওই দেওয়ালে ছুঁড়ছিস, আবার ওই দেওয়ালে ধাক্কা খেয়ে বাসনটা আবার এদিকে গড়িয়ে আসছে, ওই গড়ানোরও যে আওয়াজটা, ছুঁড়ে যে ধাক্কা আওয়াজ শুনতে পাচ্ছে। ও তো মানে ওরা প্রথম দিন যেদিন এটা হয়েছে, ওরা ভেবেছে চোর টোর ঢুকেছে নাকি, ওরা খুব ভয়ে 3 তলায় গেছে। 3 তলায় গিয়ে দেখছে ভাই কেউ নেই, মানে পুরো শুনশান, পুরো অন্ধকার, কেউ কোথাও নেই, লাইট জ্বালিয়ে সমস্ত দেখছে জানলা দরজা সব বন্ধ। তাহলে এত আওয়াজ কোথা থেকে হচ্ছিল? তো ওরা না সেই দিনকে একটুখানি ভয় পেয়েছে, প্রথম ভয় পেয়েছে। তো কি করবে, তখনও মাথায় আসছে না তো যে কি হতে পারে, ঠিক আছে। মোট কথা পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা মারা যাওয়ার পর কিন্তু যতদিন কুকুরটা ছিল কোনো অ্যাক্টিভিটি বুঝতে পারেনি ওর। এবার এরকম করে মাঝে মধ্যে কিছু হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না, এরকম হচ্ছে। এইবার যেটা প্রথম সাক্ষাৎ চোখে দেখা, সেটা হচ্ছে তখন আমার বান্ধবীর এক্সামের আগে যে ছুটিটা পড়ে, ও সন্ধ্যেবেলা নিজের ঘরে পড়ছিল দোতলায়, আর কাকিমা তখন ওকে ওপরে ঘরে আর কি বারবার দেখতে যেত, পড়ছিস কিনা, ফাঁকি মারছিস কিনা, এরকম। তো এরকম একদিনকে কাকিমা সন্ধ্যেবেলা ওকে ওপরে দেখে যখন নিচে নামছে স্টেয়ার্স দিয়ে, মানে দোতলা থেকে 1 তলায় যাওয়ার যে স্টেয়ার্স, কাকিমা দেখেছে যে দেওয়ালটায় কুকুরটা দেখে ওরকম আঁচড়ানোর এটা করতো, বিহেভিয়ারটা করতো, ওদের এই দেওয়াল থেকে, মানে দেওয়াল ভেদ করে ধর কেউ ওইদিকে যাচ্ছে, একটা আধকাটা নাড়ি। আধকাটা নাড়ি মানে চুল যার খোলা, মানে চুলটা ধর থাক চুলটা পুরো তোর একদম কোমরের নিচ অবধি, বাট তার শরীরের কোমরের নিচ থেকে আর কিছু নেই, পুরো আধকাটা, নিচের পোর্শন নেই না, অ্যান্ড অবয়ব, মানে পুরো ডার্ক একটা শ্যাডো বলতে পারিস, বোঝা যাচ্ছে সেটা একটা নারী, বাট আধকাটা। এই দেওয়াল থেকে ওই দেওয়ালে চলে, মানে দেওয়াল ভেদ করে ওইদিকে চলে গেল, এক্স্যাক্টলি যেখানটা কুকুরটা চেঁচাতো আঁচড়াতো। তো কাকিমার তো ওখানে দেখে অবস্থা খুব খারাপ, কাকিমা চিৎকার করেছে, ও দৌড়ে নিচে এসছে, আমার বান্ধবী বলছে আমি এরকম দেখলাম। তখন ও ভাবছে মা বোধহয় ভেবেছে কিছু নিয়ে, এটা হয়তো হ্যালুসিনেট করছে বা কিছু। তো ওর মা কিছুতেই মানছে না, বলছে না আমি সাক্ষাৎ দেখেছি, হতেই পারে না। তো যাই হোক, ওর মাকে ও কিছুক্ষণ ভোলালো, জল টল খাওয়ালো, শান্ত করলো। তো ওর মা এতটাই সেদিনকে মানে ভয় পেয়ে গেছিল যে মানে ওকে, মানে আমার বান্ধবীকে কাছছাড়া করতে পারেনি, মানে বাথরুমও যাচ্ছে ওকে নিয়ে, কোথাও খেতে বসছে ওকে নিয়ে, এতটা ভয় পেয়ে গেছে, ট্রমাটাইজড হয়ে গেছে প্রচণ্ড।
তো এবার ওর বাবা ধর এবার ছুটিতে এসছে বাড়ি, ওর বাবাকে বলা হলো সবাই, ওর বাবা একটুখানি নন বিলিভার, নাস্তিক বলতে পারিস, ভূত ভগবান কিছু না। তো এবার বাবাকে বলা হলো যে এরকম এরকম জানো তো হচ্ছে। তো ওর বাবা বললো ধুর এরকম হয় না, মানে যেরকম তুড়ি মেরে উড়িয়ে দেয়। তো ওরা বাবাকেও যে বলে কোনো সাপোর্ট পাবে বা কোনো স্টেপ নেবে, দেখ বাড়িতে যদি বাবাই না রাজি হয় তাহলে একটু স্টেপ নেওয়াটাই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক ওর বাবা ওদের বোঝালো যে না এগুলো হয় না, এরকম বাড়ি আমাদের কিছু না, আমাদের তো বাড়িতে পুজো করে ঢুকেছি সব, তাহলে কেন এইসব, ঠিক আছে। কিছুদিনের জন্য বাবা যতদিন ছিল আর বাড়িতে কিছু হয়ও নি, সে কদিন অ্যাক্টিভিটি কিন্তু কিচ্ছু হয়নি, ও মা মেয়ে বাবা সবাই চুপচাপ, ঠিক আছে। বাবা চলে গেল, দেন সেকেন্ড ইনসিডেন্টটা হলো, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ছিল। আর পয়লা বৈশাখ মানে এখন যতটা গরম তখনও অতটা না হলেও গরমকাল, মানে 15ই এপ্রিল বলছি আর কি, সরি 14ই এপ্রিল। তো ওদের না আমার বান্ধবীর ঘরের সামনে না একটা দালান টাইপের আছে, ওখানেও তুই ওদের বেড ফেড পাতা আছে যে শোয়ার জন্য, খুব গরম লাগছিল। তো ওর মানে কাকিমা ওই দিনকে রাত্রিরে ওখানেই শুয়েছিল আর আমার বান্ধবী ঘরে শুয়েছিল। তো কাকিমা না তখন কটা বাজে হবে, হয়তো রাত্রির ওই 1:30-2, হুট করে উঠে না চিৎকার করছে। ও বলছে আমাকে যে মা হুট করে চিৎকার করছে আমার নাম ধরে, কি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। তো সঙ্গে সঙ্গে তো মানে দরজাটা খুললেই মাকে দেখতে হবে, দরজাটা খুলেই যেই মায়ের কাছে গেছে দেখছি ঘেমে নে মানে অস্থির। বলছে কি হয়েছে, বলছে আমি এক্ষুনি দেখলাম আমার চোখের সামনে প্রায় 6 থেকে 7 ফিট লম্বা একটা অবয়ব, আর সেটা পুরুষের। মানে চোখটা জাস্ট খুলেছে হয়তো এপাশ ওপাশ করতে গিয়ে, যখনই দেখেছে চোখের পলকটা ফেলেছে, ভ্যানিশ। সেই ছায়ামূর্তি কি ওর মায়ের দিকে দেখছিল? এক্স্যাক্টলি, একদম মানে স্টেয়ার করছিল, তাকিয়েছিল। তো ভয় পেয়ে গেছে। এবার পরপর এতগুলো ইনসিডেন্ট কি করেই এবার ইগনোর করা যায়। তো ওরা সেই সময় নানা তান্ত্রিক এসবের খোঁজ করতে শুরু করে, মানে ওরা ফ্যামিলিতেও ডিসকাস করে, তারাও বলে যে আমাদের সুবিধের লাগছে না, তোরা ওর খোঁজ কর যদি কোনো ভালো সাধক বা তান্ত্রিক। আর ওই জেঠু জেঠিমাদের সাথে কিছু কন্ট্যাক্ট করেনি? ওদের সাথে তো ভালো বিহেভিয়ার চলছে। এবার আসছি, এরপরে কিছু ঘটনা আছে। যখন ওরা বাবাকে লুকিয়েই কিছু জায়গায় গেছে, বাবা তো জানলে একদম মানে তাই জন্য বলতে পারেনি, গেছে মৌলালিতে গেছে আর অনেক জায়গায় গেছে, সব জায়গায় 2-3 জায়গায় গেছে, 2-3 জায়গায় না একই কথা বলেছে যে তোমাদের আশেপাশেই কেউ করছে। আর কি ধরনের কাজ করছে সেগুলোও বলেছিল, যেমন ধর যেভাবেই হোক চাইছে যে কারোর একটা প্রাণঘাত হোক বা উচ্চাটন, এইসব নানা অনেক কিছু বলেছে, ওগুলো আমি আর বলছি না, অনেক কিছু বলেছে। তো তখন ওরা ব্যাপারটাকে না বাড়ি যখন এসে আবার যখন ডিসকাস করেছে নিজের ফ্যামিলিতে, তখন অনেকে বলেছে যে দ্যাট মানে ভয় দেখাচ্ছে, তান্ত্রিকদের তো কাজই মানে যেভাবেই হোক ভয় দেখিয়ে করা। তো ওরা আবার কিছুদিনের জন্য ইগনোর করেছে। মানে ব্যাপারটা কী হয় বলতো, যখনই আর কি কিছু একটা হয় তখনই আর কি ভয় লাগাটা স্টার্ট হয়। ওরা ভাবে মানে এবার কিছু একটা করবো, স্টেপ নেবো, আবার একটু কিছু ঠান্ডা গেলে ওরা মানে হয় না আউট অফ সাইট আউট অফ মাইন্ড টাইপের। তো ভালো কথা, এইবার যেটা হয়েছে যে ওরা কিছুদিন ঠিক ছিল। একদিন কি হয়েছে, যেদিনকে ফার্স্ট রিভিল হয় যে কেউ কিছু করছে, সেটা হচ্ছে ওরা প্রায় না বাড়িতে দেখতো ঘরের ভেতর কিছু না কিছু পড়ে আছে, পুটলি বাঁধা, লাইক তার ভেতর পুটলিটা খুললে দেখতো তার ভেতর সিঁদুর দিয়ে চাল মাখানো, বা হাড়, ছোট ছোট হাড়, বা এক গোছা চুল, কিছু ধর তোর মরার ছায়ে টাইপ কিছু, আরও অনেক কিছু, পালক, হ্যান ত্যান, ইভেন গলা কাটা পায়রা। হ্যাঁ হ্যাঁ, বাড়ির ভেতর গলা কাটা পায়রা কাপড়ে বেঁধে ওপেন ফেলে দিয়েছে কেউ, আরও নানাবিধ জিনিস পাওয়া যেত। এটা না ওরা ইগনোর করতো, যে বুঝতে পারতো না যে এই যাদের সাথে কোনোদিন হয়নি তারা বুঝতেও পারবে না যেগুলো কী। এবার একদিনকে যেটা হয়েছে, সকালবেলা ছাদে ও গাছে জল দিচ্ছিল আমার বান্ধবী, হঠাৎই মুখ নিচু করে যখন নিচে দেখছে, তখন দেখছে ওর যে বড় দাদা, জেঠুর যে বড় ছেলে, সে ওদের বাড়ির সামনে দিয়ে হয়তো যাচ্ছিল কোথাও, একটা ফট করে কিছু একটা ফেলে দিল ওদের ঘরের ভেতর। আচ্ছা। ও তখন দৌড়ে ওপর থেকে নিচে এসছে, যে কি হলো। যখন ও দেখলো একটা বড় এরকম কাগজের কিছুটা বাঁধা ছিল, ও যখন কাগজটা
খুলে যখন দেখছে ওই সেম হাড়, তার মধ্যে চুল, হাড়, আরও এটা ওটা অনেক কিছু, মানে যেগুলো কি না সাধারণ জিনিস তো হবে না ভাই, মানে হাড় চুল এগুলো কেনই কেউ কারোর বাড়িতে ফেলবে। তো তারপর ওরা এবার ওর বাবা যখন আবার ধর পরের বার নেক্সট বার ছুটিতে এলো, এগুলো সব জোগাড় করে বাবাকে মানে দেখানোর জন্য যে দেখো এগুলো সত্যি হচ্ছে। তো তখন যখন বাবাকে বলেছে এরকম আমি দেখেছি দাদা, মানে এবার যখন প্রথম দিন দাদাকে দেখেছে কনফার্ম করেনি, তারপর 2-3 বার দাদাকে দেখেছে, মানে টার্গেটে রেখেছিল যে করছে কিনা, প্রায় ওর দাদা ফেলছে, বাট কোনো ফিক্স টাইম না, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাতে, কখনো মাঝরাতেও। হ্যাঁ, ওরা রাত্রি মানে আমার বান্ধবী আর মায়ের এতটাই ভয় আর ঢুকে গেছিল মনে, আর এতটা ওদেরকে সন্দেহ করতে শুরু করেছিল যে এরা ফেলছে মানে এরাই কিছু করছে, যে ওরা এবার রাতেও জায়গা স্টার্ট করেছিল। এবার জানলা ফাঁক করে বসে থাকতো যে সিরিয়াসলি মানে রাতেও কিছু করছে কিনা, মানে রাতেও ফেলতো, করতে দিয়েছে যতদিন না ওর বাবা এসছে, সে বাবা আসুক, বাবার সাথে কথা বলে বাবাই, তো বাবা এসছে, বাবাকে সব দেখিয়েছে ওর বাবাকে। তখন ওর বাবারা একটুখানি তো এইগুলো তো সাধারণ জিনিস হতে পারে না। তখন যখন ওর বাবা কনফার্ম করেছে নিজের বৌদিকে, নিজের দাদাকে, আর যে ফেলছিল যে দাদা কাজিন, তখন ওদের সাথে একটা ভালো রকম ঝামেলা লাগে। প্রথমে ওরা ডিনাই করছিল, না আমরা এরকম করতেই পারি না, তোরা আমাদের এত কাছে রক্তের সম্পর্ক, তোদের সাথে আমরা এরকম করতে পারি, প্রথমে করছিল না। তারপর যখন ঝগড়াটা বাড়ে, ওরা মুখের ওপর তখন মাথা গরমে বলে ফেলে যে হ্যাঁ আমরা করেছি, বেশ করেছি, আবার করতে থাকবো, তোরা যা ইচ্ছে করে নে, মানে ওরা স্বীকার করে নিয়েছে যে আমরা করছি। তখন যখন জিজ্ঞেস করা হয়েছে উদ্দেশ্যটা কি চাও তাহলে বলো, ওই যে বাড়িটা দিবি না বলেছিলিস, তো বাড়িটা তো আমরা নিয়েই ছাড়বো। মানুষ কি অদ্ভুত, তাই না? মানে ভাবি শুধু। যাই হোক, তুমি কন্টিনিউ করো। এই তো পুরো পরিষ্কার হয়ে গেল। তখন এবার এইসব করতে করতে ওর ধর মানে অনেকটা দিন, অনেক বছর কেটে গেছে, এগুলো অ্যাকচুয়ালি অনেক বছর ধরে, সব তো A to Z বললে এখন হয়তো 4-5 ঘন্টা লেগে যাবে, এই জন্য আমাকে একটু ছোট করতে হচ্ছে। এবার হয়েছে ব্যাপারটা যে এই করতে করতে ধর ওদের বিয়ে, মানে এবার কি হয়, এগুলো হয় ঝামেলাঝাটি হয়, তো তখন কি ওদের সাথে ওদের সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যায়, ওই সব খাওয়ানো এগুলো সব বন্ধ হয়। এরা তো আর বুঝে যাওয়ার পর তো আর খাবে না কেউ, ওরা বেশিরভাগ সময় না জানলা দরজা দিনেরও বন্ধ করে রাখতো, এত ভয় পেত ওদের যে হুট করে কখন কি ফেলে দেবে তার ঠিক নেই, তো বেশিরভাগ টাইম জানলা দরজা বন্ধ করে রাখতো। এবার সেই সময় ওরা লোক খুঁজেছে, তান্ত্রিক কাজও করিয়েছে, বাস্তু ভিজিট করে যেসব রিচুয়াল করে আর কি, হোম যজ্ঞ সবই করেছে, কিন্তু মাঝখান থেকে কি হয়েছে, প্রচুর টাকা পয়সা, লাখ লাখ টাকা গেছে, কিন্তু কিছুদিন বাড়ি ঠান্ডা ছিল, আবার জেগে সেই, মানে অ্যাকচুয়ালি যে কেউ কাজ করে দিতে পেরেছে তা কিন্তু না, টাকা নষ্ট হয়েছে। তো ওরাও ফেড আপ হয়ে গেছে, ওরা কিন্তু খুঁজেছে প্রচুর, লোক পায়নি, যাই হোক, বা পেলেও হয়তো ভণ্ড যে টাকাগুলো নষ্ট হয়েছে। এই করতে করতে অল অফ সাডেন যেটা হয়েছে যে আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে 19 সালে। তো ওর বিয়ে হয়ে যায়, ও বাড়ির একমাত্র মেয়ে, ওর দাদা ভাই বোন কেউ নেই, মানে একমাত্র সন্তান। তো ওর বিয়ে হয়ে যাওয়ার পর ততদিনে অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে যাওয়ার আগে ওর বাবা রিটায়ার করে চলে আসে, পার্মানেন্টলি দমদমের বাড়িতে শিফট করে যায় ওর বাবা। তো বিয়েটা হয়, বিয়ে ও চলে যাওয়ার পর বাড়িতে মানে ঝামেলা আরও বেড়ে যায়। আচ্ছা, মানে মারাত্মক লেভেলে ঝামেলা বেড়ে যায় যেরকম ওর তখন তো গোটা বাড়িতে, অত বড় বাড়িতে ধর ওর মা আর ওর বাবা, আর তো কেউ নেই। মানে এরকমও হয়েছে যে ওর মা দেখেছে, ও আমাকে বলছে যে ওর মা দেখেছে, সেই ভিডিওগুলো রয়েছে, ওরা পরে অ্যাকচুয়ালি গোটা বাড়িতে সিসিটিভি বসিয়ে নিয়েছিল, তো ওই সিসিটিভি ফুটেজগুলো রয়েছে ওর কাছে, যেগুলো আমাকে দেখিয়েছে, যে ওর মা হয়তো বসে খাচ্ছে, রাতের ডিনার করছে, হুট করে ওর মা সমেত ডিনারের মানে চেয়ারটা কেউ টেনে পিছিয়ে দিল। এগুলো সিসিটিভি ফুটেজে আছে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ এখনো ফুটেজে আছে। ওর মা খাবার ফেলে ওই অবস্থাতে দৌড়, মানে ওর বাবা হয়তো দোতলায়, মা হয়তো একতলায় ডিনার সারছে একা, চেয়ার সমেত টেনে ধরে পিছিয়ে দিল। তো অবভিয়াসলি তো তুই জানিস তোর আশেপাশে কেউ নেই, চেয়ারটা কে টানবে, এটা ইনসিডেন্ট হয়েছে।
তারপর গোটা একতলায়, মানে যে ঘরটায় ওর মা বেশি, মানে আমার পরে আমরা জানতে পেরেছি ওর মা বেসিক্যালি ফার্স্ট টার্গেট ওর মা ছিল। একতলায় যে ঘরটায় ওর মা থাকতো, ওই ঘরটায় মানে তুই তো, তোর হার্ডলি হাত কতটা যাবে, মানে তোর হাইটের থেকে হয়তো আর 1 ফিটই বেশি যাবে। ওরা দেখেছে, সেইগুলোও এখনও ভিডিও করা আছে, গোটা ঘরে মানুষের পটি ছাদে। হ্যাঁ, মানে ছাদে ঘরের যে সিলিংয়ের ধারগুলো, মানে এরম করে যদি কেউ পটি লাগায়, এরম করে যদি হোলি লাগানোর, রং লাগানোর মতো এরকম, মানে বলছো মারাত্মক নোংরা জিনিস। এক্স্যাক্টলি। মানে ওরা সকালে একদিন রাতে দেখেছে সব পরিষ্কার করে, হয়তো কাকিমা ওপরে চলে গেল ঘুমোতে, সকালে উঠে দেখছে ঘরের অবস্থায়। কে করবে জিনিসটা তুই বল? রাত্রে কি চড়ে এসে পটি করবে? পটি করলেও কি ছাদে ওরকম মাখাবে? কুকুর নেই বাড়িতে, তখন আর কোনো কুকুর নেই বা কোনো পোষ্য নেই, থাকলেও এটা তো সম্ভব না কোনোভাবে। এক্স্যাক্টলি। আর মানে কাঁচা, মানে স্টিল স্মেল করছে। এবার তুই ভাব, মানে এগুলো দেখে কি ভাবতে পারে কেউ? কাউকে বললে সে তো বিশ্বাস করছে না যে এরকম জিনিসও হয়। বাট ইয়েস হয়, কেননা আমার কাছে এখনও সেই মানে ভিডিওগুলো আছে যেখানে ও ভিডিও করে পুরো ঘরটা করে রেখেছে যে কি অবস্থা। তো যাই হোক, সেসব তো ক্লিন করা হয়। তারপর এবার যেটা হয় যে ওর বিয়ের কিছুদিন পরে, সব তো চলতেই থাকে, কোন দিন এটা কোন দিন ওটা। তারপর ছাদে ধূপধাপ আওয়াজ, রাত্রির হলেই ছাদে ধূপধাপ আওয়াজ, মানে এমন ধূপধাপ আওয়াজ যে তোর মনে হবে রাত্রে ছাদে কেউ হয়তো 5-6 জন দৌড়াদৌড়ি করছে। অথচ যখন ছাদে গিয়ে কাকু চেক করছে তখন কেউ নেই রাত্রিরে। আর ফ্ল্যাট বাড়ি হলে তাও ভাবা যায় যে অন্য কোনো ফ্ল্যাটের অন্য কোনো মেম্বাররা হতে গেছে। বাট ইন্ডিপেন্ডেন্ট হাউসের 2 জন মালিক ছাড়া ছাদে কে রাত্রিবেলা মানে 1:30-2টোর সময় এরকম লাফালাফি করবে? ওরা চেকও করেছে কিন্তু কেউ নেই। এই করতে করতে না হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে যে ওর বাবা হঠাৎ করে একদিনকে স্ট্রোক হয়, অ্যান্ড তারপর আস্তে আস্তে ওর বাবা বিছানায় পড়ে যায়। হঠাৎ করেই? একদম হঠাৎ, মানে আগে থেকে কোনো সিমটম নেই কোনো, মানে আর মানুষটা এমন ছিলেন খুব হেলথ কনসিয়াস। তো ওনার যে এরকম হতে পারে, যারা শুনেছে তারা অবাক যে কী করে স্ট্রোক হয়ে তারপর পুরো বিছানায়। তখন এবার যেটা হয়েছে যে ও বলল যে তখন মানে ওর মা পুরো গোটা বাড়িতে একা, ধরে নে সে তো মানুষটা হাঁটা চলার অবস্থা তো নেই, ওর বাবা গোটা বাড়িতে মা একা। তখনও মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে। তখন এইবার সেই সময় ওর মানে আমার সাথে, ঠিক ওই টাইমটাতেই আমার সাথে ওর হয়, মানে আলাপ হয়। মানে আলাপ হলো মানে আবার যে প্রথম দেখা হলো এত বছর পর। তো যেদিন দেখা হলো তখন তো এসব তো শুনলামই, তারপরেও যেটা সব থেকে শকিং সেটা হলো যে তার কিছুদিন আগেই, মানে কিছুদিন না, বছর খানেকের বেশি হলো হয়তো ওর বাবা মারা গেছে। আচ্ছা, যার স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, ওর বাবার বিছানায় পড়ে গেছিল, বিছানা থেকে বেডসোর থেকে সেপ্টিসেমিয়া থেকে হসপিটালাইজ করা হয়েছিল। 23 দিন হসপিটালে আঙ্কেল ছিল, দেন মারা যায়। তো এইসব সব এবার আমাকে বলল, মানে যখন আমাকে এগুলো বলছে তখনও আর কি বাড়িতে কিছু না কিছু চলছে। এবার তখন তো ও কী করেছে, মা বাড়িতে, গোটা বাড়িতে একা, ওর বিয়ে হয়ে গেছে, সেই সময় ও মায়ের সাথে একজন আয়া রেখে দেয় জাস্ট টু টেক কেয়ার, নাহলে ওর মা পুরো বাড়িতে একা আর ওরকম শত্রুদের পাশে রয়েছে। তো তারপর এইসব কথাও তো আমাকে বলে যে দেখ যদি কোনো রকম হেল্প করতে পারিস আমাকে। আমি ওকে তখন কিছুই বলিনি যে আমি পারবো কি পারবো না, আমি বললাম আমাকে একটু টাইম দে, আমাকে 4-5টা দিন টাইম দে। ও কি জানতো যে তুমি এই প্র্যাকটিসের মধ্যে রয়েছো? না, আমাদের তো এত বছর পর দেখা হয়েছে, মানে এত বছরে ওর সাথেই বা কী হয়েছে আমি কি করে জান, আমার সাথেই বা ওর যে বিয়েও হয়ে গেছে সেটাও তো আমি ওকে যখন দেখলাম সিঁদুর টিঁদুর পরে এসছে, আই ওয়াজ লাইক, তো আমারও বিয়ে হয়ে গেছে ও কী করে জানবে? বাট দুজনেরই 19 সালে বিয়ে হয়েছে। যাই হোক, তো ওর আমি বললাম আমাকে 4-5টা দিন টাইম দেয়। আমি তখন ওকে কিছু বলিনি যে আমি কি করি বা আমার কি ব্যাপার। তো বললো ঠিক আছে, তুই আমাকে জানা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এই বিপদ থেকে কিছুতেই বেরোতে পারছি না। তো আমার শুনে খুব খারাপ লাগলো যে নিজের, মানে এর থেকে বেশি নিজের লোক আর কারাই হতে পারে, যে নিজের জেঠু, নিজের জেঠি, নিজের দাদারা, আর জাস্ট বিকজ কিসের জন্য? সম্পত্তি। যেখানে ভাই বোনের সম্পর্ক এতটা পিওর হয়, হয়তো জেঠু জেঠিমা তাও সম্পত্তির লোভে
করতে পারে, বাট নিজের দাদা বোনের ওপর, যেখানে তার বোনই তো হিসাব মতো, আর একটা মাত্র বোন, ফ্যামিলিতে একটাই। আমি না জাস্ট শুনছি আর ভাবছি কতটা নিচে নামতে পারে মানুষ। আমারও ঠিক এরকম, মানে একরকম বলতে পারিস। পরে যখন আমি এগুলো স্টাডি করলাম, এই যে 4-5টা দিন আমি টাইম নিয়েছিলাম, এই টাইমটাতে আমি পুরো স্টাডি করেছি অনেক কিছু। যেহেতু আমি উইচক্রাফটেও আছি, এখনও বলিনি, আমি এই প্রথম বলছি। কিছুদিন হলো, কিছুদিন না, বেশ কয়েক বছর আমি তন্ত্রতেও ঢুকেছি। যেহেতু তন্ত্রটা হয়তো তোকে বলা হয়নি এতদিন, তন্ত্রটা কিন্তু আমার ফ্যামিলিতেও এসে, মানে আমার দাদা, নিজের দাদা, সে কিন্তু নাম নিচ্ছি না আমি এখন, নাম উনি বারণ করেছেন নিতে। তারাপীঠে এমন আমার কেউ নেই যে আমার দাদাকে চেনে না, এক কথায় এক নামে। তোকে নামটা পরে বলে দেবো। আর প্রত্যেক বছর অগস্ট মাসে তারাপীঠে যে তারামায়ের মন্দির, সেখানে আমাদের পালি পড়ে। ওকে, প্রতি বছর। এই তারাপীঠে, মানে তুমি বললে বলে আমি একটু জাস্ট জিজ্ঞেস করছি, তারাপীঠের কি এটা সত্যি মানে প্রত্যেক মাসে কোনো কোনো আলাদা আলাদা ব্যক্তির এরকম পালা পড়ে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদেরটা অগস্টে, এটা আমি শুনেছি। হ্যাঁ, আমাদেরটা অগস্টে পড়ে। মানে আমাদের ওখানে এতই চেনে, আমাকে চেনে না, আমাকে কেউ চেনে না প্লিজ, আমি এখনো অত বড় হইনি। আমার দাদার নাম যদি একবার নিস, আমি তোকে বললাম তো, বলে দিচ্ছি দাদার নামটা পরে। এক কথায় মানে যে কোনো তুই পান্ডাদের জিজ্ঞেস কর, কি ওখানে যে কোনো তান্ত্রিককে জিজ্ঞেস কর, সাধককে জিজ্ঞেস কর, আমার দাদার নামটা বললেই যথেষ্ট। যাই হোক, তোকে আমি 4-5 দিন ওকে টাইম নিলাম যে আমাকে 4-5টা দিন দে। তো বললো ঠিক আছে। তারপর আমি নিজে যেহেতু উইচক্রাফটে আছি, স্টাডি করলাম ব্যাপারটা, কিছুটা ট্যারো করে জানার চেষ্টা করলাম, কিছুটা ডাউজিং করে জানার চেষ্টা করলাম, আরও কিছু মেথডস আছে চেষ্টা করলাম। সব কটাতে ইয়েস এসছে। যে আমি জানার চেষ্টা করছিলাম যে এগুলো সত্যি কিছু হয়েছে কি না, বা মনের ভুল কিনা। আগে তো আমাকে সেটা জানতে হবে দাদার সাথে ডিসকাস করার আগে, নাহলে দাদা বলবে ধুর এরকম কিছু হয়নি, তুই চলে এলি। তো আমি সব জায়গা থেকে শিওর হয়ে দেন আমার তো এই একটাই অস্ত্র, দাদাকে ফোন করেছি, সবটা বললাম। তো দাদা বেসিক্যালি থাকে কলকাতায় বাড়ি, কিন্তু দাদা বেসিক্যালি থাকে তারাপীঠেই থাকে, কখনো কাজ থাকলে উজ্জয়িনীও থাকে। বাট আমি যদি ডাকি সে যেখানেই থাকুক চলে আসবে। তো আমি বললাম এরকম এরকম আমার খুব প্রাণের বান্ধবী, তোমাকে তো যাই করতে তোমাকে করতেই হবে। তো বললো ঠিক আছে, আমি দেখছি দাঁড়া কবে আসতে পারি। তো 2-3 দিনের মধ্যে দাদা চলে এলো। তো দাদাকে দেখলে না কেউ বুঝতে পারবে না যে অত বড় সাধক বা অত নাম তারাপীঠে। জাস্ট লাইক মি, ইউ অ্যান্ড মি, মানে নর্মাল লোক। অরিজিনাল সাধকরা ওরকমই হয় বেসিক্যালি, আমি দেখেছি। যারা বেশি ওই লাল বসন কালো বসন পরে থাকে, বেশিরভাগ ভণ্ডামি ওইখানেই করে। এক্স্যাক্টলি, মানে নিজেকে দেখানো যে আমি বিশাল কিছু। দাদা বলে আমি কিচ্ছু না, আমি কিচ্ছু জানি না। যাই হোক, তো এলো, আমি সবটা বললাম। দাদা বললো একদিন ওদের বাড়ি আমাকে যেতে হবে। এই বাস্তু ভিজিট যেটা, এটা মাস্ট, এটা সিরিয়াসলি মাস্ট, এটা কোনো ফালতু না। কেননা ওই জমিতে পা রাখলে না কি কি ক্রিয়া হয়েছে বা কি এন্টিটিস আছে বা কি, মানে সবটা এনার্জিটা ফিল করা যায়, জানা যায়, মানে যারা কাজ করে তারা বোঝে। তো আমি ফোন করলাম আমার বান্ধবীকে যে এরকম আমি একটা ব্যবস্থা করেছি, তো উইথ ইউর পারমিশন আমি একজনকে নিয়ে যেতে চাই তোদের বাড়ি ভিজিট করানোর জন্য। তো ও বললো হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কবে আসবি বল। তো ওর শ্বশুরবাড়ি বেশি দূরে না, ওর বাপের বাড়ি তোর কি বলে দমদম, আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে বালি, তো একদমই কাছে। ও চলে এসছে, তো আমি ওর বাড়িতে চলে গেছে দমদমে, আমি দাদাকে নিয়ে গেলাম। দাদা পা রেখেই প্রথমে যেটা বলেছে, যেখানে একটা না 7-8টা এন্টিটি আছে, 7-8টা এন্টিটিস আছে, অ্যান্ড 2টো চালানে আছে, একটা মহিলা একটা পুরুষ, 2টো চালানে আছে, যেগুলো কিনা অনেক বছর ধরে আছে। আর বাকি যেগুলো আছে সেগুলোকে এরা অ্যাট্রাক্ট করে নিয়ে এসছে, বাসা বেঁধে নিয়ে। এক্স্যাক্টলি। তুই যদি এটা শুনিস, তোর তো অনেক পডকাস্ট হয়, তুই যদি এমনি জানিস যে যদি কোথাও একটা এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি থাকে না, সে সারাউন্ডিংস আরও টেনে নিয়ে আসে। তো সেটাই ঘটেছিল। প্লাস যেটা খুব শকিং, খুব 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 শকিং, যেটা এই ইনসিডেন্টের মেন ব্যাপার, সেটা হচ্ছে দাদা পা রেখে যেটা এইগুলো তো বলেওছে, তার সাথে এটা বলেছে আর একটা কিন্তু খুব দুঃখজনিত সংবাদ আছে, তুমি নিতে পারবে তো, বলতে পারি তাহলে? হ্যাঁ, ও বলছে হ্যাঁ বলো বলো। তোমার বাবার সোলও কিন্তু ট্র্যাপ করার আছে এখানে। কি বলছো? এক্স্যাক্টলি, আমি তো আকাশ থেকে পড়ছি, সবাই আকাশ থেকে পড়ছে। ওই যেই ভদ্রলোক স্ট্রোকের পর মারা গেছিলেন, ওনার আত্মাকে বেঁধে রেখেছে। ইয়েস, এই 2টো যে চালানে যে 2টো ছিল, কষ্ট দেবে বলে
সেই চালানে যে দুটোকে পাঠিয়েছে মেন তান্ত্রিক, সে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে এবার যে ভদ্রলোক মারা গেছে ওর সোলকে ট্র্যাক করে রাখবি। মানে যেই মুহূর্তে মানুষটা মারা গেল তারপরে ওরা ওদের মতন কাজ করে যাচ্ছে তার আত্মাকে পর্যন্ত কষ্ট দেবে বলে, শুধুমাত্র সম্পত্তির জন্য। এটা যখন আমরা শুনছি আমাদের মানে পা কাঁপছে। মানে এইরকম কেস আমি কোনোদিন শুনিনি। যে হ্যাঁ করে, আত্মীয় স্বজন এরকম করে, জানি, শুনেছি অনেক, কিন্তু এতটা ছোট লোক আমি যে মারা গেছে তাকে, তার আত্মাটাকে ছাড়বে না, কষ্ট দেবে, মানে মরে যাওয়ার পরেও তাকে আটকে রেখেছে। তো তখন তো এবার সবার কালঘান ছুটে গেছে যে বাকি তো গুলি মারো, আমার বাবার সোলকে কি করে, ও ভাবছে আর কি যে কী করে আমি। তো আমার দাদা এটাই বলেছে যে দেখ বাবু, কাজটা এত সোজা না, এখানে ক্রিয়া বহু বছর ধরে হয়ে রয়েছে, বাস্তুর পুরো ব্যাপারটা নষ্ট করে দিয়েছে, তো তোরা সবাই এফেক্টেড, সেটা দেখেও বোঝা যায়। একটা জিনিস না অনেক দিন ধরে হলে দেখবি একটা শরীরে এফেক্ট পড়বেই। তো বলল যে একটা প্রসেসে কিন্তু আমি কাজটা করতে পারবো না, আমি অত শক্তিশালী নেই যে বলবো এক রাতে সব করে দেবো, না, আমাকে কিন্তু একটু টাইম দিতে হবে। আগে তোর বাবাকে ছাড়বো, আগে তোর বাবাকে রিলিজ করবো, তারপর যেগুলো তোর মানে সারাউন্ডিংস যেগুলো এসছে ওগুলোকে সরাবো, লাস্টে চালানের দুটোকে সরাবো। তো বললে হ্যাঁ যেটু তুমি যা ঠিক মনে করবে। এইবার তো হয়ে গেল। এবার তারপর আমার সাথে কথা হলো, দাদা আমাকে বললো যে দাদার মানে তিথি ফিথি ওসব দরকার নেই, বা দাদা মোটামুটি একটা ডেট দেখে কাজ করে, ওই কবে পূর্ণিমা কবে অমাবস্যা তার মাঝখানে মানুষগুলো কষ্ট পাবে, যে কাজ জানে সে জানে, তার কাছে তিথি নক্ষত্র গ্রহ কিছু ম্যাটার করে না, আর তার কাছে তারাপীঠে গিয়েই কাজ করতে হবে, ওগুলো ফালতু কথা। তুই যেখানে মনে করবি শ্মশান ডাকবি, তুই সেখানেই শ্মশান ডাকতে পারবি যদি কাজ জানিস। তো যাই হোক, দাদা আমাকে বললো যে ওই দিনকে কাজ হবে, তুই ব্যবস্থা কর। প্রথমে যা যা লাগবে বলে দিল, একটা দিন ঠিক হলো সন্ধ্যেবেলা। ওদের বাড়িতে যে 3 তলায় যেটাতে আর কি সব থেকে বেশি অ্যাক্টিভিটি হতো রাত হলেই, ওই ঘরেই দাদা কাজগুলো রাখলো। তো দিনকে রাত্রিরে সবাই বসলাম, কাকিমাকে পুরোপুরি বারণ করে দিল যে না আপনি থাকতে পারবেন না, দুর্বল চিত্তের লোকজনের এখানে কোনো জায়গা নেই। আর কোথাও না কোথাও সেই স্পিরিট বা সেই সোলটার সাথে ওনার একটা ইমোশনও জড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি। কাকিমাকে তো মানে বলা যেতে পারি, মানে বলা হয়নি সেইভাবে, মানে উনি তো শুনলে হার্ট ফেলই করে যাবে, কেন তার তো যতই মরে যাক লেভেলের কষ্ট এটা একটা, মানে কি করে পারে মানুষ। যাই হোক তুমি কন্টিনিউ করো। আচ্ছা, এবার একটা জিনিস তোকে বলতে মাঝখানে একটু ভুলে গেছি। দাদার এই কাজের মাঝখানে যখন প্রথম ওরা আমরা সবাই জানতে পারলাম যে ওর বাবা সোলকে এইভাবে ট্র্যাপ করে রাখা হয়েছে, আর ওই তান্ত্রিকের কথাতেই ওরা ট্র্যাপ করে রেখেছেন, সোলকে কষ্ট দিচ্ছে। মানে এই দুনিয়ায় তো যেভাবে শরীরে আঘাত দেওয়া যায়, ওই দুনিয়ায় তেমনি সোল কিন্তু সোলকে আঘাত করতে পারে, লাইক টর্চার করতে পারে। তো এরা কি করেছিল, মানে আমার বান্ধবী, ওরা নিজের বাবার সোলটাকে বাঁচানোর জন্য ওরা লিটারেলি নিজের জেঠির পায়ে পড়েছিল যে আমাদেরকে কষ্ট দাও, আমাদেরকে যা করার করো, কিন্তু আমার বাবার সোলটাকে রিলিজ করে দাও। আমার চোখ দিয়ে জল আসছে, সরি, আমি দেখেছি এইগুলো। তো তখন ওরা বলেছিল কিছুতেই করবো না, একটা শর্তে করব, বাড়িটা যদি আমাদের নামে লিখে দিস তবেই তোর বাবার সোলকে আমরা রিলিজ করবো, নাহলে করবো না। তখন মানে ওরা তাতেও মানে নিজেদের মধ্যে কথা হচ্ছিল, ওরা তাতেও রাজি হয়ে গেছিলো যে বাবার সোলকে রিলিজ করতে গেলে বাড়িটা দিতে হবে, দিয়ে দাও, লাগবে না আগে তো। কিন্তু কোন গ্যারেন্টিতে দেবে এবার যদি তারপরেও না ছাড়ে, এটাও ওদের মনে কিন্তু চলছে, যারা এত কিছু করতে পারে তারা অনেক কিছু করতে পারে। তো যাই হোক, দাদাকে যখন আমি বললাম যে ওরা এরকম করেছে, ওদের সাথে ডিসকাস করেছে, দাদা বলেছে একদম ওদের কাছে যেতে হবে না, যা করার আমি করে দেবো। তো যাই হোক, এবার তো সেই কাজের দিনটা এলো, আমি বসেছি, দাদা বসেছে, দাদার 2জন লোক বসেছে, আর আমার বান্ধবী, আর কেউ অ্যালাউড ছিল না। তো এই যে জিনিসটা হচ্ছে, এবার সব লাইট না অফ, পুরো ঘরের লাইট ফ্যান সব অফ, জানলা একটা খোলা, একটা অনলি ক্যান্ডেল জ্বলছে, আর কিছু জিনিস যেগুলো বলেছিল রাখতে সেগুলো রাখা আছে। আমিও বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে, আমার কাছেও না জিনিসটা প্রথমবার, কেন হোম হচ্ছে নাকি, যজ্ঞ হচ্ছে না, কিন্তু কোনো অন্যই জিনিস হচ্ছে। তো ক্যান্ডেল জ্বালিয়ে দাদা আমাকে বলল যে আমার সাথে কথা বলতে থাকবি, আমি তো মানে যা মনে উত্তর প্রশ্ন আসবে আমাকে জিজ্ঞেস করতে থাকবি, আমাকে চুপ থাকতে দিবি না। এবং ঠিক কেন তুমি করবেটা কি, বলছে অ্যাস্ট্রাল ট্রাভেল।
অ্যাস্ট্রাল ট্রাভেল? ইয়েস। তা আমি ভাবছি তুমি অ্যাস্ট্রাল ট্রাভেল করবে এখন, মানে অ্যাস্ট্রাল ট্রাভেল ইজ কি বলতো, তোর সোল, তোর বডিটাকে তুই এখানে রেখে তোর সোলটাকে সোলদের দুনিয়ায় পাঠাতে পারবি, সেটা হলো অ্যাস্ট্রাল ট্রাভেল। বাট বেশিক্ষণের জন্য যদি পাঠিয়ে রাখিস তাহলে কিন্তু তোর ডেথও হতে পারে, তো একটা সার্টেন টাইমের মধ্যে তোকে ব্যাক করেও আনতে হবে নিজের সোলকে, ওটাই। আর ওটার জন্যই কমিউনিকেশনটাকে কন্টিনিউ রাখতে বলছিল। হ্যাঁ, যাতে সোলের টাচে থাকে আর কি। তো এবার সব লাইট অফ অ্যান্ড অল, ক্যান্ডেল জ্বলছিল, আমি কোয়েশ্চেন করছিলাম যে কোথায় আছো এই সেই, অনেক কিছু কথা হলো, এখন অনেকটা টাইমের ব্যাপার ছিল, তো ছোট ব্যাপার না। লাস্ট অব্দি ওর বাবাকে পাওয়া গেছে, খুব কষ্টে পাওয়া গেছে, মানে ধর এই সেশনটা চলেছে মোটামুটি 3.5-4 ঘন্টা। মানে লাস্টের দিকে দাদার যখন মানে শেষের দিকে না ওনার প্রচণ্ড শ্বাসকষ্ট উঠে গেছিল, মানে রীতিমতো খাপি খাচ্ছে, মানে আমি দাদাকে এরকম ঝাঁকিয়েছি আর উনি ফিরে এসছেন। বাট থ্যাংক গড ওর মাঝখানে কাজটা হয়েছে, মানে যেটা জানতে পারলাম দাদা জ্ঞানে ফিরে যখন বললো যে ওর বাবাকে পেয়েছি, আমি নিজের সাথে নিয়ে এসে রিলিজ করেছি। আচ্ছা, ওটা অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে? অ্যাস্ট্রাল ট্রাভেলের থ্রু দিয়েই হয়েছে। ওকে। মানে যখন আমি জিজ্ঞেস করছি কি অবস্থায় ছিল, এখন সেটা পুরোপুরি সোলের একটা আলাদাই দুনিয়া, মানে ধর এটা তো তোর একটা জীবিত দুনিয়া একটা আমরা আছি, এই সেমই দুনিয়াতে সোল ট্রাভেল, মানে সোলের দুনিয়াতে গিয়ে এই একই ঘর দেখতে পাবি, সব এক, কিন্তু এই শরীরগুলো খালি থাকবে না, থাকবে সোলটা। যেহেতু ওটা একটা অন্য রেলমে থাকে তার জন্য আমরা সেটা খালি চোখে দেখতে পাই। ইয়েস, তোর সোলকে দেখতে পাবে, মানে সবাই তো পারে না, মানে সূক্ষ্ম শরীরের একটা দুনিয়া আর এটা আমাদের স্থূল শরীর। ইয়েস। তো ওটা তখন আমি যখন জিজ্ঞেস করলাম কি হলো ব্যাপারটা, যে এতক্ষণ গিয়ে কি হয়েছে, মানে তখন কোয়েশ্চেনিংগুলো তো আমি করছিলাম যে এখন কোথায় আছো, কি পেলে, বা ওর বাবাকে দেখতে পেলে কিনা, কাকুকে দেখতে পেলে, বাট উনি চোখ খুলেছেন যখন, তখন তো একটা আলাদাই এক্সাইটমেন্ট যে কি হয়েছে। বললো অনেক কষ্টে ওনাকে আটকে রাখা হয়েছিল, যে চালানের যে দুজন ছিল ওরাই আটকে রেখেছিল, আর ওদেরকেও ইনস্ট্রাক্ট দেওয়া হয়েছিল যে তোরা যদি আটকে রেখে কষ্ট না দিস, তাহলে তোরা যদি সাফল্য না পাস ব্যাপারটায়, তাহলে তোরা ফিরে এলে তোদের কি হাল করবো দেখবি। এরাও কিন্তু ভয় করছিল কাজটা, মানে তান্ত্রিকরা যারা আটকে রাখে তোর সোলদের, স্পিরিটদের কাজ করানোর জন্যই তো কিছু একটা প্রমিস করে, সেই প্রমিসের নাম করে আটকে রাখে, মুক্তি দিয়ে দেবো, বেসিক্যালি মুক্তি দিয়ে দেবো, সেটা দেয় আর না। তো যাই হোক, তো দেওয়ার ক্ষমতাই তো নেই। এক্স্যাক্টলি। তো এবার যাই হোক, সোলটা ওর বাবার সোলটা রিলিজ হলো থ্যাঙ্কফুলি। কেননা দাদা এটাও বলেছিল যে তোমার বাবা, আমার বান্ধবীকে বলেছিল তোমার বাবার সোল, এবার তো আমার বান্ধবীর মনে এটা আসতেই পারে যে আমি কি করে মেনে নেবো যে বাবার সোল রিলিজ হয়ে গেছে, তুমি তো মিথ্যা বলতে পারো, আমি বলছি কথার কথা, হতেই পারে না। আমি আমার দাদাকে চিনি, ও তো আর চেনে না, ওর সাথে 2 দিনের আলাপ। তখন দাদা জানতোই যেরকম কিছু, দাদা না মানে তোর মনে কি চলছে বলে দেবে, তো আগেই বলে দিয়েছে যে তুমি আজকে রাত্রিরে তোমার বাবা স্বপ্ন পেয়ে যাবে যে তোমার বাবা যে রিলিজ হয়ে গেল, তোমার বাবা তোমাকে জানান দিয়েই যাবে। এতদিন যে আটকে ছিল। আরেকটা যেটা হয়েছে, ওর বাবা যে মারা গেছে, ও মারা যাওয়ার পর থেকে না ওর বাবার কোনো স্বপ্ন পায়নি কোনোদিন, এটা কিন্তু খুব স্ট্রেঞ্জ ব্যাপার। জেনারেলি আপনজন মারা গেলে 1-2 বার তো স্বপ্ন পাওয়া যেতেই পারে, পায়, বেশিরভাগই পায়, বাট ও কিন্তু এত ভালোবাসতো যে কিনা চোখের মনি ছিল বাবার, তাকে একটা স্বপ্ন দেয়নি। বা এটা কিন্তু তুমি একদম খুব সত্যি কথা বললে, এটা আমি আজকে কানেক্ট করতে পারলাম। 2022-এ আমার দাদা মারা যাওয়ার পর আমি বেশ কয়েকবার ওর স্বপ্ন পেয়েছি। 2024-এ আমার মাসি চলে যাওয়ার 1 সপ্তাহের মাথায় গিয়ে কিন্তু আমি একবার আমার মাসির স্বপ্ন পেয়েছিলাম। আচ্ছা, এটা আমি এখন কানেক্ট করলাম, তখন আমি জিনিসটা খুব ন্যাচারাল ভেবেছিলাম যে হয়তো আমি বেশি ভাবছি বলে আমি দেখতে পেয়েছি, বাট আমি এখন কানেক্ট করলাম। যাই হোক, বলো। তো ওটা মানে বিশাল কোশ্চেন ছিল যে আমি মানে যে কিনা বাবার চোখের মনি, বাবা একবার আমাকে যাওয়ার পর স্বপ্ন দিল না, বা কেন স্বপ্ন পেলাম না। আরে বাবা, আমরা তখন জানলাম দেবে কি করে, যে ওর বাবার সোলটাই তো মানে ট্র্যাপড, কি করে দেবে। বাট এই যে রিলিজ হয়ে গেল, তুই বিশ্বাস করবি না, ও সেদিনকেই রাত্রিরে স্বপ্ন পেয়েছে, ওর বাবা ওকে বলে গেছে, স্বপ্নে দেখেছে যে ওর বাবা ওকে ব্যাস গুড বাই বলে চলে গেল হাসতে হাসতে, যেটা ফ্রি হয়ে গেল, খুশি হয়ে গেল। পরের দিনই সকালে আমাকে ফোন করে বলেছে, জানিস তো কাল জেঠু বলেছিল না, আমি তাজ্জব রাত্রিবেলা স্বপ্নটা পেয়েছি। আমিও খুব খুশি, দাদাকে জানালাম, দাদা তো অবভিয়াসলি জানি, আমি দাদা বললাম জানি, দাদাকে তো তোমার যাই বলবো আমি জানি। যাই হোক, এবার হলো সেকেন্ড রিচুয়ালে একটা যজ্ঞ পারফর্ম করতে হয়েছিল, যেটা কিনা ওদের ওই 3 তলাতেই, মানে যেটাতে তোর ওই হোম যজ্ঞ যেটাকে বলে, সেটাতে ওই সন্ধেবেলায় মোটামুটি কাজ শুরু হয়েছিল 8:30-9টার সময়। সেটাতে তোর যে সারাউন্ডিংস যেগুলোকে টেনে এনেছিল চালানের দুটো,
সেই সব সোলগুলোকে সেদিনকে মুক্ত করা হলো। সেটাতে খুব একটা চাপ হয়নি, চাপ হয়েছে থার্ড রিচুয়াল, যেদিনকে এই দুটো চালানের সোলকে রিলিজ করা হবে। কেননা এদেরকে তো মানে কি বলবো আমি, জোর করে রাখা হয়েছে, এরা কি করে মানে একটা রিচুয়ালে বেরোবে। তো দাদার কাছে ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং ছিল, আর বিশেষ করে এত বছরের থাকা দুটো চালানের সোল। তো যাই হোক, দাদা সেদিনকে এটা একটা অন্যই রিচুয়াল হয়েছে, এটা হয়তো ফার্স্ট টাইম শুনছিস বা অডিয়েন্সও ফার্স্ট টাইম হয়তো শুনবে। পোর্টাল ওপেন করেছিল। পোর্টাল ওপেন করেছিল? ইয়েস। আর সেদিনকে না কোনো যজ্ঞে কোনো ফুল লেগেছে, না ধূপ লেগেছে, নাথিং, জাস্ট একটা ধুনুচি, মাটির একটা ধুনুচি, তাতে কর্পূরের কিছু ডালা, আরও কিছু জিনিস ছিল। তো সেদিনকেও আমি ছিলাম, দাদার দুটো লোক ছিল, আমার বান্ধবী ছিল, আর কেউ ছিল না, ঘর পুরো অন্ধকার। এবার যখন ধুনুচিটা জ্বালিয়েছে তখন, আর হ্যাঁ, যেটা ছিল প্রেত ভোগ একটা ছিল, যেটাতে মাছ, মাংস, ভাত, খাবার জল এগুলো দেওয়া হয়, আর মিষ্টি এগুলো দেওয়া হয়। তো ওটা প্রেত ভোগ বলে তন্ত্রে। ওটা একটা কোণে রাখা ছিল। তো দাদা আমাকে বলেছিল, ওকেও বলেছিল যে খেয়াল করবে, একটা পোর্টাল ওপেন হবে যখন, খেয়াল করবে পোর্টালটা ওপেন হওয়ার ঠিক আগে খেয়াল করবে যে ওপর দিক দিয়ে কিছু না নিচে নামছে কিনা, দেখতে পাও কিনা কিছু। আচ্ছা, মানে আজকে তোমাদের একটা জিনিস আমি কি বলবো, ফিল করাবো, নিজে চোখে দেখতে পাবে। আমাদের ভয়ও লাগছে, আবার এক্সাইটেডও। আমার খুব একটা লাগছে না, কেননা আমি তো এসব নিয়ে কাজ করছি মানে অনেক বছরই হলো। বাট যাই হোক, তো এবার পোর্টাল ওপেন, যেই কর্পূরের মধ্যে আগুনটা দিয়েছে, কিছুক্ষণ কিছু মন্ত্রফন্ত্র তো থাকে অবভিয়াসলি। তো ধুনুচির মাথায় বেসিক্যালি কী হবে, আগুন জ্বালালে আগুনের ধোঁয়াটা তো পুরো মানে হাওয়াতে মিশে যাবে, মানে যে ধোঁয়াটা উঠছে ওটা তো পুরো হাওয়াতে মিশে যাবে। সেটা না হয়ে আমি দেখতে পাচ্ছি ছাদ মানে ধর ধুনুচির এই অবধি যে আগুন তৈরি হয়েছে, এই জায়গাটা একটা ছাতার মতো রাস্তা তৈরি হয়েছে। আমি দেখেছি সেটা, তোকে আমি দেখিয়েছি। হ্যাঁ, তো পুরো একটা মানে একটা হয় না ঘূর্ণিঝড়ের যেরকম একটা রাস্তা তৈরি, একটা উপরে একটা সার্কেল তৈরি হয়েছে। ইয়েস। আর যেখানে গিয়ে আগুনের ফ্লেমটা ধাক্কা খাচ্ছে। ইয়েস, আর ওই সার্কেলের মধ্যেই কিন্তু ঢুকছে, এদিক ওদিক কোথাও যাচ্ছে না। তুই দেখেছিস ভিডিওটা? এটা আমি চেষ্টা করবো যদি ভিডিওটা অ্যাটাচ করা যায়, বাট তুমি একবার তোমার দাদাকে জিজ্ঞেস করে নিও। শিওর, করে নাও। তো হ্যাঁ, আমার মনে হয় সেটা দেখলে অডিয়েন্স বুঝতে পারবে যে জিনিসটা কী নিয়ে কথা বলছি। তো এই প্রসিজারটা যখন চলছে না, আমরা প্রত্যেকে দেখেছি, তখন সেই ঘরে যারাই বসছিলাম, মানে আমার কাছে তো ব্যাপারটা খুব মানে অন্যরকম, সচক্ষে এই জিনিস দেখা। দুটো সোল মানে দুটো স্পিরিট অবয়ব পাশাপাশি আমাদের পেছনের দেওয়াল থেকে ক্রল করতে করতে ওপর দিক দিয়ে মানে আমরা এরম দেখছি মাথার ওপর দিয়ে সামনে নামলো। ওই যে কোণে প্রেতভোগটা রাখা ছিল, খায় তো ওরকম দেখা যায় না, যে সূক্ষ্ম শরীরে যেরকম গাপ করে গিলছে ওরকম তো দেখা যায় না। জাস্ট দেখলাম ওখানটা কিছুক্ষণ দাঁড়ালো, ভ্যানিশ। তোমরা এটা দেখেছো যে দুটো সোল বা দুটো ছায়ামূর্তি তোমাদেরকে ক্রস ওভার করে প্রেতভোগের সামনে যাচ্ছে? ইয়েস, প্রেতভোগের ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। প্রেতভোগ আমরা দেখিনি যে খাচ্ছে বা কিছু করছে, সেটা দেখাও যাবে, হ্যাঁ ওটা দেখিনি। দেন ওখান থেকেই পুরো ভ্যানিশ। আর তার মিনিট দুয়েকের মধ্যে দাদা পোর্টাল বন্ধ করে দিল। জল মানে খুব সম্ভবত দুধ বা জল কিছু একটা ছিটিয়ে পোর্টালটা বন্ধ করলো। কিছু মন্ত্র ছিল তার সাথে। আর এবার লাইট ফাইট অন হয়েছে যখন, প্রেতভোগটার কাছে আমার তো কিউরিসিটি প্রচুর। প্রেতভোগটার কাছে গিয়ে আমি যখন দেখছি মাছের অর্ধেক খাওয়া, মাংসের অর্ধেক খাওয়া, সেই ফটোও এখন আছে। আমি জানি, এগুলো তুমি আমি অনেকদিন আগে পাঠিয়েছিলে, যবে থেকে আমরা এই ঘটনাগুলো নিয়ে কথা বলছি। মানে মনে পড়ছে না আমার, বাট তুমি বলছো মাছের অর্ধেক খাওয়া ছিল, মাংসেরও অর্ধেক খাওয়া ছিল। মানে আমরা তো কিছু খেতে দেখোনি? আমরা কেউ খেতে দেখিনি। আমরা তো এমনি অবভিয়াসলি কাঁচা জিনিস কে খাবে, আমরা তো আর খাবো না। ওটা কোণেই রাখা ছিল, প্রত্যেকটা জিনিস কাঁচা ছিল। খালি ভাত ছিল, ভাত করা ছিল, জল ছিল, মিষ্টি ছিল, এক টুকরো মাংসর পিস ছিল, একটা বড় মাছ ছিল, একটা গোটা মাছ পুরো, মানে তোর যেটাকে বলে ওই চারাপোনা টাইপের কিছু একটা মাছ। পিঠটা পুরো খাওয়া ছিল, কাঁটা বেরিয়ে আছে,
মানে সিদ্ধারাটা দেখা যাচ্ছে আর মাংসের অর্ধেকটা নেই। তাহলে কে খেলো? এটা একটা ব্যাপার, সেটারও একটু ফটো আমি তোকে দিয়েছিলাম। মানে এগুলো, এই দুটো জিনিস আমি লাইফে কোনোদিন ভুলবো না। এবার যাই হোক, তো পোর্টালটা অফ হয়ে গেল, আমার পোর্টালটা দাদা বন্ধ করে দিল। ধুনুচিটা আমাকে দায়িত্ব দিল, যেটা গঙ্গায় ফেলতে হবে, অন্য কোথাও না। আরও সারাউন্ডিংস কিছু জিনিস ছিল যেগুলো এদিক ওদিক ফেলা যাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ছিল পোর্টালের সাথে, সেটা হচ্ছে একটা মিরর ছিল, ছোট আয়না ছিল, যেটাতে দেখবি ছোট আয়না, মানে ট্রাভেল আয়না যেগুলো বলতে পারিস, ট্রাভেল মিরর, ওটা রাখা ছিল। লাস্টে দেখলাম একটা রিচুয়াল করলো, আয়নাটাকে সব দিকে ঘোরালো দাদা পোর্টালটা অফ করার পর। আচ্ছা, পোর্টালটা অফ করার পর আয়নাটাকে ঘোরালো, আয়নাটাকে ঘোরানোর পর হাতে একটা পেপার রেখেছিল, আয়নাটা তো ধর এরকম ফট করে মানে পেপারের ওপর ফেলে পুরো বন্ধ করে দিল, পুরো র্যাপ। আমাকে বললো এই আয়নাটা গঙ্গা ছাড়া অন্য কোথাও যেন না যায়। এরকম কেন? বললো এই আয়নাতে যদি কেউ মুখ দেখে নেয়, বা এই আয়নাটা যদি কারোর বাড়িতে কেউ রেখে দেয় খুলে, তাহলে ডেথের পর ডেথ শুরু হয়ে যাবে সেই বাড়িতে। মানে ওই বাড়ির যত নেগেটিভ এনার্জি ছিল, যত নেগেটিভ অরা ছিল, পুরোটা ওই আয়নার মধ্যে স্টোর করা হয়েছিল। হ্যাঁ, মানে আর যা যা ছিল, যদি কিছু থেকেও থাকে সব কিছু ক্যাপচার্ড ওই আয়নাতে। আর পোর্টালের থ্রু দিয়ে তো ওই দুটো চালানে যে দুটো এসেছিলো ওগুলোকে তো মুক্তি না, ওদের দুনিয়ায় পাঠিয়ে দিল। মুক্তি পাওয়া না পাওয়াটা ভগবানের ওপর, এটা তো কেউই করতে পারবে না। আর সারাউন্ডিংস যদি কিছু থেকে থাকে, সব কিছু ওই আয়নাতে আটকে গেল, অ্যান্ড আয়নাটা ওইভাবে র্যাপ করে দেওয়া হলো। আমি সমস্ত নিয়ে গিয়ে ওই দিনকে রাত্রিরেই গঙ্গায় ফেলেছি। রাত্রির তখন 1:30-2 হয়ে গেছে আমার। এত রাত্রে গেছিলে? হ্যাঁ, আমি রাখবো না, কেননা আমি কাউকে হেল্প করতে নেমেছি, আমি সেই জিনিসটা এমন কিছু করবো না যে যদি আমার দ্বারা কোনো ভুল হয় যে আবার কিছু তোমার উপর চলে আসবে। আমি সেদিনকে রাত্রিরে বাগবাজার ঘাটে গিয়ে সব ভাসান। এখন যেটা, আর হ্যাঁ এটাও বলে রাখি, এই কাজটা করতে দাদা 1 নয়া পয়সা নেয়নি। হ্যাঁ নিয়েছে 1 টাকা, 1 নয়া পয়সাও নেয়নি, কেননা দাদার কাছে মানে আমি বোন মানে ও বোন। তারপর দাদা চলে গেল। আমি তারপর যেটা এই মুহূর্তে সিচুয়েশন বা আপডেট, সেটা হচ্ছে ওরা বাড়িটা সেল করে দিয়েছে। বাড়িটায় কোনো প্রবলেম নেই, যারা কিনেছে তারা খুব হ্যাপিলি আছে, তাদের কোনো অসুবিধে নেই। বাড়িটা বন্ধন করে দেওয়া হয়েছিল লাস্টে, তো যাতে আর কোনো কিছু ফার্দার আর কিছু হবে না, বাড়ি পুরো বেঁধে দেওয়া হয়েছে, তারপর কিন্তু সেল করা হয়েছে। অনেক সময় কি হয়, বাড়িতে যা আছে সেই সময় দেখবি লোকে না বলে বিক্রি করে দেয়, তাহলে নেক্সট টাইম যারা আছে তারা পুরো সাফার করে। তো সেটা এরা করেনি, এরা পুরো বাড়ি বেঁধে তারপর সেল করেছে। ওর মাকে একটা সেফ ফ্ল্যাট কিনে দিয়েছে, সেফ জায়গায় আছে, যেখানে ওর মা অনেক দূরে, ওই শত্রুগুলোর থেকে অনেক দূরে, খুব ভালো আছে। আর ওর শ্বশুর বাড়িতে খুব ভালো আছে। এই ঘটনাটা এতটা কমপ্লিকেটেড আর এতটা মানে নিম্ন রুচিকর একটা ঘটনা, মানে এরকম একটা ঘটনা আজকে শুনলাম না, মানে আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো। নিজের ভাষা হারিয়ে ফেলেছি। প্রথমত কথা যে মানুষ শুধুমাত্র প্রপার্টি, সম্পত্তি, অ্যাসেট বাড়ানোর লোভে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে এতটা নোংরামি করতে পারে। একদম। আর আমি তোকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এইসব কেসে যদি তুই তো এত ঘাঁটিস এইসব নিয়ে, তুই বেশিরভাগ শুনবি নিজের লোকেরাই একদমই করে, পাড়া পড়শি, বন্ধু বান্ধব অতটা কিন্তু না। খুব বেশি হলে দূর সম্পর্ক, সেটা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, কিন্তু কোনোদিন শুনবি না ওই পাড়ার লোকটা আমার ক্ষতি করেছে বা এই ধরনের কাজ। সব থেকে বেশি করে নিজের রক্তের সম্পর্কের মানুষ, আত্মীয় স্বজন। আমি আরেকটা অডিয়েন্সদের কথা বলে রাখতে চাই, একটুখানি সাবধান করার জন্য। সাদা মিষ্টি যদি কেউ, যতই কাছের লোক হোক, সাদা মিষ্টি দিলে যেন হুট করে না খেয়ে নিতে। আর আমাকে একটা কথা বলো, যেহেতু তুমি এখন এইসব প্র্যাকটিসের মধ্যে রয়েছো, আর এই কথাটা যেহেতু তুমি তুললে, আমি সেই কারণেই জিজ্ঞেস করছি। আমি শুনেছি যে মিষ্টির সাহায্যে নাকি খুব সহজে ব্ল্যাক ম্যাজিক করা যায়। ইয়েস, মিষ্টির সাহায্যে খুব সহজে ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বশীকরণটা খুব তাড়াতাড়ি হয়। বশীকরণ মানে বশীকরণে খাওয়াতে পারলে যত তাড়াতাড়ি কাজে হবে, দূর থেকে অতটা হবে না। তুই যদি কাউকে করবি মনে করিস, সত্যি যদি তাকে খাওয়াতে পারিস আর সাদা মিষ্টি হয়, সেটা খুব ভালো কাজে দেবে। মানে আমি এরকম বশীকরণও দেখেছি, যেটা কিনা আমার দ্বারাকে কাটাতে দেখেছি। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। মানে সত্যি হয় এরকম? সত্যি হয়, সত্যি হয়। আমি শয়তান মুভিতে দেখেছিলাম। না সত্যি হয়। হ্যাঁ, ওটা একটুখানি ওভার ড্রামাটিক, বাট হয় মানে সত্যি হয়। তোকে উঠতে বললে এমন একটা তোকে মানে এতে নিয়ে নেবে, মানে তুই তার কথা ছাড়া কারোর কথা তোর ভালোই লাগবে না।
সে যা বলুক, তার প্রপার্টিটাও যদি বলিস তোকে লিখে দেবে তোকে, এরকম এরকম হয়েছে কেস। বশীকরণ করে প্রপার্টি লিখিয়ে নিয়েছে, এরকম কেস এসছে। তো হ্যাঁ, এই সাদা মিষ্টি হুটহাট করে কেউ দিলে না খেতে, সে যতই কাছের হোক, যতই ভালোবাসার লোক হোক, একটুখানি সন্দেহ রাখতে মনে। আর হুটহাট করে কেউ অ্যাজ আ গিফট কিছু দিলে সেটা বাড়িতে না রাখতে। এই দুটো আমি একটুখানি সাজেস্ট করবো। তুমি বলছো যে কোনো কেউ যদি হঠাৎ করে কোনো গিফট দেয়, সেক্ষেত্রে আমার ক্লোজ মানুষরা তো জন্মদিন বা আমার বিয়ে বা এরকমই কোনো একটা ওকেশন পারপাসে তো আমাকে গিফট দিতেই পারে, আমি সেক্ষেত্রে সেটা রিফিউজ করবো কি করে? রিফিউজ করার ব্যাপার নেই, রিফিউজ করতে বলছি না আমি, বাট অ্যাটলিস্ট বাড়িতে বা ঘরে কিছু রাখার আগে ওটাকে একটু ক্লেনজিং করে নিলে অ্যাটলিস্ট যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা হার্ম করতে পারবে না আর। ওটা তো নিশ্চয়ই কিছু মন্ত্রপুত বা এনচ্যান্টেড বা কিছু তো করা আছে ওর মধ্যে, যে তবেই তো সেটা কাজ করবে। ওটা যদি তুই একটু ক্লেন্স করে নিস বাড়িতে ঢোকানো, মানে ঘরে ঢোকানোর আগে, ক্লেন্সিং প্রসেস আমি তোকে পরে বলে দেবো, তো সেই ক্লেন্সিং করে দিলে তো আর সেটা এফেক্ট করবে না অ্যাটলিস্ট একটু আজকের দিনে। আর আরও একটা জিনিসও বলতে চাই, আগামী যে বছর মানে 26, এটা এখন 25 চলছে, 25, 26, 27 মারাত্মক লেভেলের ব্ল্যাক ম্যাজিক বাড়তে চলেছে, মারাত্মক লেভেলের। যেহেতু স্যাটার্ন মীন রাশিতে ট্রানজিট করেছে, ইয়েস, তখন ঘরে ঘরে শুনতে পাবি। তো এই জন্য আমি বললাম একটু সাদা মিষ্টি অ্যাভয়েড করা, যে যা দিচ্ছে গিফট হিসেবে না রাখা, একটু ক্লেন্স করে রাখো এরকম মুখের ওপর তো বলে এই আমি সন্দেহ করছি নেবো না, সেটা না, বাট একটু ক্লেন্স করে রাখা, অ্যাটলিস্ট ওগুলো হার্ম করবে না। আমাকে একটা কথা বলো, তুমি এই ঘটনা বলার সময় একটা কথা বলছিলে যে কোনো রকম ক্লেনজিংয়ের ক্ষেত্রে বা যে কোনো রকম রিচুয়ালসের ক্ষেত্রে সবার আগে বাস্তু ভিজিটটা ভীষণভাবে দরকার, রাইট? তো যদি কোনো বাড়ির বাস্তু নষ্ট হয়ে গিয়ে থাকে এই সমস্ত নেগেটিভ ইম্প্যাক্টের কারণে বা নেগেটিভ স্পিরিটের আনাগোনার কারণে, তাহলে সেখানে কোনো শুদ্ধ ক্রিয়া বা কোনো পজিটিভ এনার্জির যে এনফোর্সমেন্ট, সেটা কি করে পসিবল? ফার্স্ট অফ অল, কোনো বাড়িতে ঢুকেই যদি বোঝা যায় যে বাস্তু একদমই খারাপ হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে সেদিনই বা তখনই কোনো রকম ক্রিয়া করা হয় না। ফার্স্টে বাড়িটা ক্লেন্স করা হয়, বা যে জায়গাটায় ক্রিয়াগুলো হবে, তন্ত্রের কথা বলছি আমি, সেই জায়গাটাকে যেভাবেই হোক আগে ক্লেন্স করা হয়, তারপর কোনো রকম কাজ শুরু করা হয়। এইবার তোকে এটাও বলি যে তন্ত্রের কাজ মানেই কিন্তু হয় ধূমাবতী, কালভৈরব, মা কালী, যাকে ছাড়া তন্ত্রই নয়, বিপরীত প্রত্যঙ্গিরা, তারপর তোর আরও যারা আছেন, এদেরকে নিয়ে যখন কাজ হচ্ছে, কোনো বাড়িতে কোনো রিচুয়াল পারফর্ম হচ্ছে, তখন এনারা নিজেদের মধ্যে এতটাই বেশি পজিটিভ যে সেখানে এনাদের আবির্ভাব বা এনাদের নামে কোনো যোগ্য হওয়া মানে সেখানে নেগেটিভিটির আর কোনো জায়গাই নেই। তো অটোমেটিক্যালি জায়গাটা ক্লিন হতে বাধ্য। বাট হ্যাঁ, কোনো রিচুয়াল পারফর্ম করার আগে একটা ক্লেন্সিং করে নেওয়া হয়, সেটা কোনো মন্ত্র দিয়ে হতে পারে, কোনো অন্য কোনোভাবে, সেটাও যেরকম সাধক বা তান্ত্রিক তাদের মতে তারা করে। ক্লেন্সিংয়ের কথা যখন বললে, আমি অন বিহাফ অফ মাই অডিয়েন্স আমি তোমাকে একটা কথা জানতে চাই, যে সাপোজ কেউ মনে করছে যে তার বাড়িতে বা তার ওপর কেউ এই ব্যক্তিগত সংঘাত থেকে কালো জাদু করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে, বা এরকমও মনে হতে পারে যে এই মানুষগুলো বা আমার এই রিলেটিভসরা আমার ওপর এরকম কোনো কিছু অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে যদি আমি নিজে থেকেই আমার বাড়িতে কোনো রকম ক্লেনজিং করতে চাই, কোনো তান্ত্রিক বা কোনো অকাল স্পেশালিস্টের হেল্প ছাড়াই, আমি কিভাবে করতে পারি? মোট কথা আমি হোম রেমেডিজ ফলো করে কিভাবে নিজের বাড়িতে ক্লিনজিং করতে পারি? ফার্স্ট অফ অল, যদি হয়ে গিয়ে থাকে, মানে ব্ল্যাক ম্যাজিক যদি অলরেডি চালানে কিছু পাঠানো থাকে বা কিছু, তখন তো নিজেরা এখানে করতে পারবে না। এখানে তন্ত্র মতে আমি কিছুই বলতে পারবো না, কারণ তন্ত্র মতে কিছুই করতে গেলে শিষ্যর কিন্তু সবার আগে দরকার গুরু। ওকে, তো যদি কিছু চালান হয়ে থাকে বা কিছু হয়ে থাকে যেখানে অলরেডি অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে বা এই ধরনের কাজ হচ্ছে, তখন তো তাদেরকে কারোর না কারোর হেল্প নিতেই হবে, মাস্ট, কিছু করার নেই। আর যদি মনে হয় যে হতে পারে বা আমার ক্ষতি করতে পারে, বা আমি আমার বাড়িটাকে কি করে সব রকম নেগেটিভিটি থেকে দূর রাখবো, তাহলে আমি উইচক্রাফট থেকে একটা সিম্পল জিনিস বলতে পারি যেগুলো সবাই অ্যাপ্লাই করতে পারে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে বেল অ্যামাজনেও কিনতে পাওয়া যায়। 3টে দেখবি একটা সুতোতে 3টে বেল বাঁধা থাকে, 3টেও হতে পারে 7টাও হতে পারে, বাট ইট শুড বি 3টে আর 7টা, মাঝখানে 4টে 5টা ওরম নয়।
তো ওটা যদি মেন এন্ট্রান্সের গেটে লাগিয়ে দেওয়া হয়, মানে ইনডোরের দিকে, ভেতর দিকে হ্যাং করে দেওয়া হয়, তাহলে ওর যে আওয়াজটা, এটা খুব পজিটিভিটি ক্রিয়েট করে, সারাউন্ডিংস খুব পজিটিভিটি ক্রিয়েট করে। তো সাপোজ অনেক সময় হয়, অনেক ডেলিভারি আছে সারাদিন আমাদের, বা কোনো আত্মীয় স্বজন এলো বা কেউই বন্ধু বান্ধব, তো সবার তো নেগেটিভ মানে এনার্জি পজিটিভই হবে তা তো না, প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম চলছে। তো যে যত নেগেটিভ ভাবে বা যার যত বেশি প্রবলেম, তার এনার্জিগুলো না তোটা একটু নেগেটিভ হতে থাকে। তো সেই ইম্প্যাক্টটা দেখবি তোর বাড়িতে পড়বেই এরকম লোকজন আসলে। তো তুই যদি ওই বেলটা লাগাস, তো ধর কোনো কিছু কেউ এলো, তুই দরজাটা বন্ধ করে দিলে, এই যে সাউন্ডটা ক্রিয়েট হলো না বেলের, এটা ওই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে জিনিসটা, ওটাকে ওখানেই আটকে দেবে, ঢুকতে দেবে না। বা ধর এই যে তোর বাড়িতে কিছুক্ষণ লোকজন থাকলো, 1-2 দিন থাকলো কি কিছুক্ষণ থাকলো, তো চলে গেল, এই যে ওরা চলে যাওয়ার পরে যে তুই দরজাটা বন্ধ করি, তার জন্য যে একটা আওয়াজ তৈরি হলো, তার মানে নেগেটিভিটিটা এই যে বিদে হয়ে গেল, ও মানে ওখানে ওটাকে ভাগিয়ে দিল। এটা কাইন্ড অফ সাউন্ড থেরাপি। ইয়েস, কিছুটা এটা ক্রিয়েট করে পজিটিভিটি, যেটা তোর বাড়িটাকে অনেকটা, মানে একটা সাউন্ডেরও কিন্তু ব্যাপার আছে, প্রত্যেকটা কিন্তু একটা করে থেরাপি বলতে পারিস। তো এটাও খুব ভালো নেগেটিভিটি তাড়ানোর একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে সেজ, খুব ভালো হয় যদি ক্যালিফোর্নিয়ান সেজ হয়। ক্যালিফোর্নিয়ান সেজ অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল, বা কারোর চেনা পরিচিত লোকজন ডিলার থাকলে সেখান থেকেও নিতে পারে। ক্যালিফোর্নিয়ান সেজ একটু হোয়াইট কালারের হয়, হোয়াইট মানে পাতাগুলো না হোয়াইটিশ হয়, একটু সাদার ভাবটা বেশি, বলে দিলাম যাতে লোকে না ঠকে। তো ওই সেজ নিয়ে যদি গোটা বাড়ি ধোঁয়া দেখানো হয়, সে কিছু না, সেজটা জাস্ট আগুন লাগিয়ে নেওয়া হলো, ধোঁয়াটা যখন স্টার্ট হবে গোটা বাড়িতে প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কোনায়। আর যখন দেওয়া হবে, মানে যেরকম বাঙালিরা সন্ধ্যেবেলা ধুনো দেখায়, আর দেওয়ার সময় কিন্তু প্রত্যেকটা মানে জানলা দরজা যেন খোলা থাকে। দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সেজটা জাস্ট জ্বলন্ত অবস্থাতেই রেখে দিতে হবে, যাতে ওটা নিজেই অফ হয়ে যায়, মানে নিভে যায়। এরকম না যে ফুঁ দিয়ে নিভিয়ে দিলাম কি জল দিয়ে নিভিয়ে দিলাম, না, ওটা অটোমেটিক হ্যাঁ নিভে যাবে। আর তারপর জানলা দরজা বন্ধ করে দাও। 2 আর 3 হচ্ছে ক্ল্যাপিং মেথড। ক্ল্যাপিং মেথড মানে বাড়ির প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায়, মানে একটা ঘরে 4টে কোনা থাকলে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায় গিয়ে 3 বার করে ক্ল্যাপ, কিছু না, জাস্ট 3 বার করে ক্ল্যাপ। এই ক্ল্যাপ হচ্ছে তো যে কোনো স্ট্যাগনেন্ট এনার্জি বা কোনো ব্যাড এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি যদি স্টাক হয়ে থাকে বা ঘরে থেকে থাকে, খুব ইজিলি রিমুভ হয়ে যায়। ওকে, এগুলো খুব সিম্পল ব্যাপার বললাম, যেগুলো যে কেউ এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারে আর এগুলো থেকে রেজাল্টও পেতে পারে। কিন্তু যদি মনে হয় যে কিছু ঘটছে, সেটাকে ইগনোর করা একদমই উচিত হবে না। কেননা দিন দিন এরা, আমি আরেকটা জিনিসও বলতে পারি, এরা যত পুরনো হবে তত পাওয়ারফুল হবে। তুমি সোলের কথা বললে যে এরা যত পুরনো হবে ততই পাওয়ারফুল হবে। আমি একটা কথা জানতে চাই যে এই যে বিভিন্ন তান্ত্রিকরা যে খারাপ ওয়েতে গিয়ে কালো জাদুগুলো করছে বা ধরো প্রেত চালান পড়ছে, রাইট, এই যে ঘটনাটা তুমি আজকে শেয়ার করলে, এই ঘটনাটাতে তো 2টো প্রেতকেই পাঠানো হয়েছিল এই সমস্ত কুকর্মগুলো করার জন্য। তো কোন আত্মাদেরকে এই তান্ত্রিকরা কাজে লাগায়? যারা ন্যাচারালি ডেথ হচ্ছে যাদের, তারা, নাকি যাদের অপঘাতে মৃত্যু হচ্ছে বা যারা আত্মহত্যা করছে সেই সমস্ত আত্মাদেরকে কাজে লাগাচ্ছে? যাদের আনন্যাচারাল ডেথ হয়েছে, আনন্যাচারাল ডেথ, অপঘাতে হোক কি আত্মহত্যা হোক, আনন্যাচারাল ডেথ, নো ম্যাটার হোয়াট এজ, যে কোনো এজের, মানে এজটা তো আমাদের এই দুনিয়াতে ম্যাটার করছে, ওই দুনিয়াতে সোল, তাদের না কোনো এজ আছে না দেহ আছে, নাথিং। সো অপঘাতে যারা, তাদের, কেন আমি তোকে বলেছি একটুখানি রিকল কর যে দুটো যে এন্টিটি ওই আমার বান্ধবীর বাড়িতে চালান করা হয়েছিল, এটা ও জানে না, আমি এটা এখানে বলছি। তার মধ্যে যেটা মহিলা, যার অর্ধেক বডি নেই, তলাটা নেই, কাটা, সেটা কিন্তু দাদা আমাকে বলেছিল যে তার প্রায় 60-70 বছর আগে সে ট্রেনে কাটা পড়ে মরেছিল, সে যখন জীবিত ছিল ট্রেনে কাটা পড়ে মরেছিল। আর যেটা ওই 7-8 ফুট যে লম্বা যার অবয়বটা দেখা গেছিলো, সেটা ছিল পিশাচ, মানে সে পরে পিশাচে কনভার্ট হয়ে আছে। ইয়েস, পিশাচ। সে কিন্তু যখন জীবিত ছিল তখন কিন্তু সুইসাইড করেই মারা গেছিলো, তারটাও নিয়ার অ্যাবাউট ওই 40-50 ইয়ার্স। এরা কিন্তু খুব পুরনো সোল, আর সোল যত বেশি এক জায়গায় থেকে, চালানে হোক কি যেভাবেই হোক, যত এক জায়গায় থেকে যত পুরনো হবে না, তত এনার্জি মানে এনার্জি খাবে আর তত বেশি ও পাওয়ারফুল হতে থাকবে।
মানে যেই জায়গায় থাকবে সেই জায়গার এনার্জিকে পুরো ড্রেন আউট করে দিয়ে নিজে পাওয়ারফুল হবে। ইয়েস, মানে আজকে ধর প্রথম দিন যদি কোনো, আমি কথার কথা বলছি যাতে অডিয়েন্সও বুঝতে পারে, আজকে ধর কোনো সোল ফার্স্ট চালানে এলো, আজকে যত না পাওয়ারফুল আগামী দিনে তত বেশি। আজকে হয়তো সে পর্দা নাড়ানোর মতো একটুখানি ক্ষমতায় রয়েছে, কালকে সে হয়তো বই ফেলবে, বুকগুলো ফেলতে পারে, তারপরের দিন হয়তো অন্য কিছু ফেললো, মানে যত দিন যাবে তার সে পাওয়ার গেইন করতে থাকবে। মানে এবার সোল তো দু রকমের, আইদার সে হয়তো ধর তোর কেউ পরিচিত মারা গেছে, সে নিজের ইচ্ছেতে এমনি এসে সে তোকে জানান দেওয়ার জন্য কিছু করছে। আর যারা বেসিক্যালি চালানে আসে তারা খুব একটা জানান দিতে চায় না, এটা কিন্তু জেনে রাখ। জানান দিতে চায় না কেন, বুঝতে পারে যে যেই জেনে যাবে তখন যদি কোনো স্টেপ নেয় আমাকে তো যেতে হবে। এরা কিন্তু চুপচাপ থাকে, বাট এরা কিন্তু মানে একদম হয় না, মানে সাইলেন্ট থেকে নিজের পাওয়ার কিন্তু ডে বাই ডে বাড়ায়। আর যত পাওয়ার বাড়াবে তত ক্ষতি করার পাওয়ারটাও কিন্তু টেন্ডেন্সিটা বাড়তে থাকবে। টেন্ডেন্সি অ্যান্ড পাওয়ার বোথ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। এতদিন পর এসে এরকম একটা ঘটনা তুমি শেয়ার করলে। আমি আজকে বলতে পারবো না যে এই ঘটনাটা ভীষণ ভালো লেগেছে আমার, মানে মানুষ যে কতটা নিচে নামতে পারে আর নিজের রক্তের সম্পর্কের মানুষকেও যে এত সহজে বিশ্বাস করাটা উচিত নয়, এই ঘটনাটা শিখিয়ে দেবে। কারণ এই ঘটনাটার মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো সত্যি কথা বলতে গেলে ভীষণ কমপ্লিকেটেড, যেখানে নিজের দাদা, নিজের জেঠু, নিজের জেঠিমা তারা মানে এমন কিছু অ্যাপ্লাই করলো যেই কারণে একটা মানুষের প্রাণ চলে গেল, কিন্তু প্রাণ চলে যাওয়ার পরেও তাকে ছাড়লো না। মানে সম্পত্তির লোভ মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে, এই ঘটনাটা যারা শুনবে তারা বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ শ্বেতাদি, আজকে এতদিন পর এসে এরকম একটা ঘটনা তুমি শেয়ার করলে, তার সাথে সেই অ্যাসপেক্ট ফলো করেও আমরা অনেক কিছু কনভারসেশন করলাম, যেগুলো হয়তো মানুষ অনেক কিছু জানতে পারবে সেই সব কথাগুলো শুনে। আশা করবো তুমি ইন ফিউচারে আবার আসো। আরও অনেক কিছু বিষয় তোমার সাথে কথা বলার আছে, যেমন উইচক্রাফট রিলেটেড হোক বা তন্ত্র রিলেটেড হোক, আরও অনেক কিছু বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এবং স্পাইন চিলিং এপিসোড নিয়ে।